আমরা আমাদের আলোচনা আজকে শুরু করতে পারি। আমাদের আজকে এই যে গুণগত রসায়ন দিয়ে আমরা শুরু করব। একটু হিস্ট্রিক্যালি বলে রাখা ভালো যে আমাদের এই যে চ্যাপ্টারের বিন্যাস, এই যে ফার্স্ট পেপারে 5টা চ্যাপ্টার থাকবে, কি কি চ্যাপ্টার থাকবে, এই বিন্যাসটা 2013-র দিকে এসে আসলে এই বই সিলেবাস সবকিছু চেঞ্জ হয়ে গেল। তার আগ পর্যন্ত কিন্তু আমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার আরো অনেক বেশি ছিল। আমরা যখন এইচএসসি দিয়েছি তখন প্রায় 17টার মতো চ্যাপ্টার ছিল। তো একটা খুব বেসিক পরিবর্তন যদি আমরা বলি, সেটা হচ্ছে যে আমাদের সময় চ্যাপ্টারে যে নেম গুলো ছিল সেই নেম গুলো শুনে বোঝা যেত যে চ্যাপ্টারের কন্টেন্ট কি হবে, ভিতরে আমরা কি নিয়ে আলাপ আলোচনা করব। বাট তোমাদের যে চ্যাপ্টার গুলো বেশিরভাগের নামই আসলে খুব একটু অন্যরকম নাম, তো তোমাকে আসলে কন্টেন্ট বুঝতে গেলে আগে খোঁজ খবর নিতে হবে যে ভিতরে কি আছে। যেমন আজকে আমরা যেই চ্যাপ্টার বা যেই টপিকটা পড়বো, এইটার নাম হচ্ছে গুণগত রসায়ন, ইংলিশে এটাকে বলে হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তো গুণগত রসায়ন শুনে আসলে খুব বেশি কিছু বুঝতে পারার কথা না যে এটার ভিতরে কন্টেন্ট হিসাবে কি থাকবে। আমরা তোমাদেরকে একটু হেল্প করতে পারি। এই যে গুণগত রসায়ন যে পার্টটা আছে বা যে চ্যাপ্টারটা আমরা পড়বো, এইখানে সিলেবাসের আউটলাইন যদি আমরা বলি, এখানে আমাদের পড়ার সুবিধার্থে তুমি এটাকে 4টা সেকশনে ভাগ করে নিতে পারো। তো সেকশনের এই বিভাজনটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা সবাই জানো যে সিকিউ মেথডে যে প্রশ্নগুলো আসে, সেক্ষেত্রে তোমাকে তো একটা উদ্দীপক কেন্দ্রিক প্রশ্ন অ্যান্সার করতে হয়। তো উদ্দীপক বা একটা স্টোরি তো আসলে যে কোনো জায়গা থেকে দেওয়া সম্ভব না। স্টোরি বা উদ্দীপক সাজানোর জন্য আসলে টপিকটাকে এনাফ বড়, এনাফ মিনিংফুল, ইনসাইটফুল হইতে হয়। গুণগত রসায়নের 4টা যে অংশ, প্রথম অংশটাকে আমরা বলতে পারি পরমাণুর গঠন। দ্বিতীয় যে অংশটা সেটা পরমাণুর গঠনের সাথে বেশ রিলেটেড, এটাকে আমরা বলি হচ্ছে বর্ণালী। তৃতীয় যে অংশটা এটাকে আমরা বলি হচ্ছে দ্রাব্যতা। এবং চতুর্থ যে অংশটা এটাকে আমরা বলতে পারি পৃথকীকরণ পদ্ধতি। তো আমরা আমাদের এন্টায়ার যে গুণগত রসায়ন বা চ্যাপ্টার 2, এটাকে আমরা এরকম 4টা ভাগে ভাগ করে নিতে পারি, 4টা সেকশন: পরমাণুর গঠন, বর্ণালী, দ্রাব্যতা, পৃথকীকরণ পদ্ধতি। এগুলোর ব্যাপারে যদি আমরা একটু তোমাদেরকে ধারণা দেই কোন পার্টটা কি নিয়ে আলোচনা করে, তো তোমাদের 9-10 যে নলেজ সেটা তুমি কোথায় কোথায় কাজে লাগাতে পারবা, আর কোন জিনিসগুলো তোমার জন্য একেবারে এন্টায়ারলি নিউ, এই ধারণাটা থাকা উচিত। যেমন পরমাণুর গঠন, এই অংশটার নাম শুনেই বুঝতে পারতেছো যে এখানে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারা কিভাবে কাজ করে, পরমাণুর মডেল, এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করবো। তো এই অংশের বেশিরভাগ অংশই দেখবা যে তোমরা কম বা বেশি 9-10 ক্লাসে জেনে আসছো। আমাদের এখানে কাজ হচ্ছে ভার্টিক্যালি, মানে আর একটু গভীরতার দিক থেকে একটু আগানো, টপিক গুলাকে আরেকটু ডিটেইলে আরেকটু বিস্তারিত ভাবে তোমাদের সামনে নিয়ে আসা। এবং 9-10 ক্লাসে যেটা হয়, অনেক কিছু আসলে খুব ভাষা ভাষা ভাবে দেওয়া থাকে, আমরা ওই জিনিসগুলোকে আরেকটু ইন ডিটেইলে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। বর্ণালী, বর্ণালীর শব্দটা শুনেছো অ্যাটলিস্ট, এটা ডিটেইলটা 9-10 ছিল না। তো বর্ণালীকে আমরা ধরে নিচ্ছি সেমি পরিচিত টপিক। 9-10 টুকটাক অনেকে জেনেছো, বাট অ্যাকচুয়াল যে ম্যাথমেটিক্যাল পার্ট এবং এটার যে ডিটেইল অংশটা, সেটা আসলে আমাদের এখানে পড়তে হবে। সলিউবিলিটি বলি আমরা ইংলিশে, থার্ড যে সেকশনটা, দ্রাব্যতা, এইটা তোমার জন্য একেবারে আসলে এন্টায়ারলি নিউ একটা টপিক এবং জিনিসটা টু মাচ ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা এরকম বলতে পারি যে আমাদের যদি পুরো ফার্স্ট পেপার, পুরো সেকেন্ড পেপারের আমরা যদি সব টপিকের একটা লিস্ট করি, তারপর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর টপিক হিসাবে যদি আমরা একটা অর্ডার বানাই, তাহলে সেই লিস্টেও দ্রাব্যতা খুব উপরের দিকে থাকবে। সো কলেজের এক্সাম হোক, অ্যাডমিশন টেস্ট হোক, যে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা হোক, একটা খুবই কনসেপচুয়াল টপিক হিসেবে দ্রাব্যতাকে ট্রিট করা হয় এবং এখান থেকে প্রশ্ন করা হয়। তো আমরা তোমাদেরকে একেবারে ডে 1 এর প্রথম আওয়ারেই আসলে বলে দিচ্ছি যে দ্রাব্যতা যে খুব স্পেশাল এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা এটা পড়বো, এটার ব্যাপারে তোমাদের আসলে আগের নলেজ খুব একটা থাকার কথাই না একেবারে। তো এটা পড়তে গেলে তুমি মোটামুটি একেবারে নিউ এবং নতুন ফ্রেশ কিছু জিনিসপত্র জানতে পারবা। দেন থাকে হচ্ছে পৃথকীকরণ পদ্ধতি। নাম শুনে বুঝতে পারতেছো, পৃথকীকরণ পদ্ধতির আসল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন মিশ্রণ থেকে, বিভিন্ন সংমিশ্রণ থেকে উপাদান বা উপাদানগুলোকে আলাদা করা। তো আমাদের একেবারে বেসিক যে কেমিস্ট্রি, একদম প্রাচীন আমল থেকে চলে আসা যে কেমিস্ট্রি, তুমি যদি চিন্তা করো দেখবা যে কেমিস্ট্রি একটা অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে মিশ্রণ থেকে উপাদানকে আলাদা করা। তুমি যদি একেবারে প্রাচীন বা আরো আমাদের এই সভ্য সমাজেরও আগের দিকে একটু আগাও, দেখবা যে তখনকার সময় ট্রিটমেন্ট গুলো কিভাবে হতো, যে আমরা ছাল বাকলের রস দিয়ে হচ্ছে বিভিন্ন ট্রিটমেন্ট করে ফেলতাম।
তো দেখবা যে একটা উদ্ভিদ থেকে যে রস আমরা নির্যাসটা সংগ্রহ করি, হয়তো ওই রস নির্যাসের সবগুলো উপাদান আমাদের হেলথের জন্য ভালো না, হয়তো একটা উপাদান ভালো, দুইটা উপাদান ভালো। তো তুমি দেখবা যে এই যে কবিরাজ টাইপের লোকজন যারা ছিল, যারা আসলে ওই সময়ে এই ধরনের নির্যাস বা রস থেকে হচ্ছে তোমার হেলথের জন্য যে প্রয়োজনীয় উপাদান সেটাকে আলাদা করে নিত, এই যে আলাদা করার টেকনিক বা বিষয়গুলা, তার মানে এগুলো অনেক আগে থেকেই লোকজনের কাজে লাগতো, অনেক আগে থেকেই টুকটাক লোকজন জানতো। এগুলাকে আমরা আরেকটু সাইন্টিফিক্যালি, আরেকটু সুন্দরভাবে কিভাবে মেথডিক্যাল ওয়েতে পদ্ধতি অবলম্বন করে করতে পারি, সেই পার্টটা নিয়ে এখানে আলোচনা হবে। পৃথকীকরণ পদ্ধতি তোমরা নিজেরাও দেখবা যে অনেক ছোটবেলা থেকে পড়ে আসতেছে। একটা সময় আমরা চিনি এবং বালির মিশ্রণ থেকে কিভাবে চিনি আলাদা করব, বালি আলাদা করব। একটা সময় এসে হচ্ছে ওই যে 9-10 ক্লাসে কি ছিল যে তোমার ঊর্ধ্বপাতিত পদার্থ থেকে তুমি কিভাবে একটা জিনিসকে আলাদা করে নিয়ে আসবা। তো এই জিনিসগুলো কিন্তু ক্লাসে ক্লাসে টুকটাক একটু একটু করে আমরা পড়ছি। এখন আমাদের পড়াশোনাটা একেবারে উপরের লেভেলে চলে আসছে। আমরা হয়তো যে তোমাদেরকে ক্রোমাটোগ্রাফি, তারপর সলভেন্ট এক্সট্রাকশন বা দ্রাবক নিষ্কাশনের মতো কিছু টপিকও আমরা এই ক্লাসগুলোতে আলোচনা করব। এবং আমরা যেহেতু ধারণা করতেছি যে তোমাদের আসলে ফুল সিলেবাসই পড়তে হবে, সো এই যে পৃথকীকরণ পদ্ধতির অংশটা, এটা বিগত কয়েক বছরই পড়া লাগে নাই শর্ট সিলেবাসের কারণে। বাট আমরা সুযোগ থাকলে ইনশাল্লাহ এটা আমরা পড়ে ফেলবো এবং আমরা ধারণা করতেছি যে তোমার পুরো অংশটাই সিলেবাসে থাকবে। আমরা বোধহয় আস্তে আস্তে সামনের দিকে আগাতে পারি। আমরা যেটা পয়েন্ট আপাতত এখানে বলতে চাচ্ছি, প্রত্যেকটা সেকশন তোমাকে আলাদাভাবে ডিল করতে হবে এবং এক্সপেক্ট করতে হবে প্রত্যেকটা সেকশন থেকে তুমি সিকিউ টাইপের প্রশ্ন ফেস করতে পারবা। তো যখন তুমি পরমাণুর গঠন পড়বা, তোমাকে এন্টায়ার অংশটা আসলে পড়ে ফেলা উচিত। বর্ণালীর জন্য তাই, দ্রাব্যতার জন্য তাই। পরমাণুর গঠন বিষয়ক একেবারে প্রথম টপিক, আমরা যদি বইয়ের সিরিয়ালি যাই, এখানে একটা প্রশ্ন যে বই তোমরা কোনটা পড়বা। তো আমরা কমনলি যেটা কমেন্ট করতে পারি যে কোনো বই আসলে খুব বেশি স্বয়ং সম্পূর্ণ এরকম না, একটা সিঙ্গেল বই পড়ে তোমার সব কাজ চলে যাবে, এনাফ প্র্যাকটিস হবে, এরকমটা আসলে হওয়ার কথা না, সুযোগ নাই। তো যেটা তোমরা করতে পারো, তোমরা প্রচলিত বই হিসাবে আমাদের হাজারিনাগ স্যারের যে বই আছে সেটা সংগ্রহে রাখতে পারো। আমরা যখন পড়তাম তখন কবির স্যারের বইও বেশ ফেমাস ছিল। তো আপাতত আমি যেটা বলবো, কলেজ শুরুর আগে এই এক হাজারিনাগের বই যদি সংগ্রহে থাকে ভালো, অথবা যদি কারো কাছে বই না থাকে, ইভেন এটা নিয়ে স্ট্রেসড হওয়ার কিছু নাই, অপেক্ষা করো। কলেজ শুরু হলে কলেজ থেকেও হয়তো গাইডেন্স আসতে পারে কোনো পার্টিকুলার বইয়ের ব্যাপারে। তো তোমরা বই কেনার ব্যাপারটা, আবার এডিশনেরও একটা ব্যাপার আছে যে সময় গেলে হয়তো একটা ফ্রেশ এডিশনের বই তোমরা পেতে পারবা। তো আপাতত ওয়েট করতে পারো। আমরা যেটা বলতে পারি যে যে জায়গায় তুমি ক্লাস করো, ক্লাস লেকচারটাকে আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ যে টিচার পড়াচ্ছে উনি সম্ভবত সবগুলো বই কম্বাইন করে যে ইনফরমেশনটা যতটুকু তোমাকে দেয়া দরকার ওই ইনফরমেশনটাই তোমাকে দিচ্ছে। তো যে যেখানেই যেভাবেই করো, আমরা অলওয়েজ আশা করব যে তোমরা ক্লাস লেকচারটাকে হচ্ছে খুব ভালো প্রায়োরিটি দিবা। আমাদের চ্যাপ্টার শুরু করার জন্য একেবারে প্রথম যেই টপিক সেটা হচ্ছে পরমাণুর মডেল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো অবজারভেশন থাকলে তোমরা কমেন্ট বক্স, চ্যাট বক্স গুলোতে দিও, আমরা টাইম টু টাইম ওইটা দেখে ওগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। আর তারও আগে আমরা যেটা বলবো যে প্রশ্ন করা বা নিজের যে বক্তব্য সেটা বলার আগে বেস্ট থিং হচ্ছে আমরা কি বলছি সেটাকে মনোযোগ দিয়ে শোনা, শোনার পর আমরা অলওয়েজ তোমাকে প্রশ্ন করার সুযোগ করে দিব। তো আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যে তোমরা প্রশ্ন করার আগেই যেন আমরা তোমাদের প্রশ্নটার অ্যান্সার কিছুটা দিয়ে দিতে পারি, বা আমরা যেন ধারণা করতে পারি যে কি ধরনের প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে। তো আমরা সেই সুযোগটা চাচ্ছি আর কি। তো তোমরাও ফিল ফ্রি, যদি বুঝতে পারো সেটাও আমাদেরকে জানাবা, বুঝতে না পারলে বা কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাদেরকে জানাবা। পরমাণুর মডেল, মডেল বলতে আমরা বেসিক্যালি মিন করি যে কোনো একটা গঠন, এটার মধ্যে যে অংশগুলি থাকবে সে অংশগুলির আপেক্ষিক বিন্যাস, কে কিভাবে কোথায় রাখা আছে, কিভাবে সাজানো আছে, এই বিন্যাসটাকে আমরা বলি হচ্ছে মডেল। যেমন তুমি ধরো একটা বাসার যে বেসিক উপাদান, কিছু আসবাবপত্র, একটা চেয়ার, টেবিল, সোফা, খাট, এইগুলো নিয়েই তো আসলে একটা বাসা বাড়ি ফর্ম হয়। কিন্তু সব বাসা বাড়িতে কি এগুলোর বিন্যাস বা অর্গানাইজেশন একই রকম? সেটা তো না। বাট এগুলো দিয়ে কিন্তু ঘুরে ফিরে আমরা প্রত্যেকটা বাসা ডেকোরেট করছি। সো বেসিক্যালি পয়েন্ট হচ্ছে এটাই যে আমরা কোথায় কোন জিনিসটাকে রাখবো, এই যে আমাদের একটা চিন্তা ভাবনা, একটা বিন্যাস, বেসিক্যালি এই ব্যাপারগুলোকে বলে হচ্ছে মডেল। পরমাণুর মডেল বলতে যেটা মিন করে, একটা পরমাণুতে আমরা জানি অনেক অনেক রকমের কণা থাকে। একেবারে মৌলিক কণার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ছোটখাটো স্থায়ী অস্থায়ী আরো কণিকা যেগুলো থাকে, সেগুলোকে সবগুলোকে নিয়ে আমরা আসলে কোন কণাটা কোথায় থাকবে, কে চুপচাপ থাকবে, কে দৌড়াবে, এই যে ওভারঅল একটা বিন্যাস আমরা বর্ণনা করার চেষ্টা করি, এটাকে আমরা বলি হচ্ছে পরমাণুর মডেল।
এখন একটা খুব ছোট পয়েন্ট হচ্ছে, পরমাণু যেহেতু খুবই ছোট, এটাকে যেহেতু দেখাই যায় না ঠিক মতো চোখে, তো এটার ভিতরের আরো ছোট কণাগুলা কিভাবে বিন্যস্ত, এটা বলা তো সবসময় খুব ডিফিকাল্ট কাজ। তো ডিফিকাল্ট কাজের পার্ট হিসেবে যেটা হয়েছে, যে তোমরা যেটা ভাবছো যে বিভিন্ন, তোমরা ইভেন জানো, তোমরা তো মডেল করেছো বিভিন্ন সময় টুকটাক, রাদারফোর্ডের মডেল, বোরের মডেল তোমাদের খুবই পরিচিত। তো মডেলে যেটা হয়, বিভিন্ন সায়েন্টিস্ট আসলে পুরো জিনিসটাকে ডেসক্রাইব করতে পারে নাই কখনোই শুরুর দিকে। এক একজনের মাথায় এক এক আইডিয়া আসছে, এক এক ধরনের অনুমান নির্ভর কথাবার্তা তারা বলেছেন, কিভাবে থাকা উচিত, তার কি মনে হয়, এই বিষয়গুলো দিয়ে আসলে মডেলের বর্ণনাগুলো শুরু হয়েছে। তো সায়েন্সের যেটা কাজ, যে যখন আমরা একটা মডেল পাই, আমরা মডেলটাকে আবার ভেরিফাই করার চেষ্টা করি, সত্যতা নিরূপণের চেষ্টা করি, যে আসলে উনি যে কথাটা বলে গেছেন সে কথাটা কতটুকু ঠিক আছে। তো সায়েন্সের যে অগ্রগতি সেটা আসলে ওভাবেই হয়, যে কোনো একটা মডেলের সত্যতা চেক করার জন্য যখন আমরা টেস্ট করি, সেই টেস্ট থেকে নতুন রকমের রেজাল্ট আসে, তো আমরা সেই রেজাল্ট দেখে হয়তো বুঝি যে মডেলের কিছু বক্তব্য ঠিক, কিছু বক্তব্য ঠিক নাই। তো যেটা ঠিক নাই সেটাকে আমরা আবার কারেক্ট করার চেষ্টা করি, এইরকম ভাবে ঠেলেই আমরা আসলে মডেলগুলোকে এরকম আজকের দিনে যে মডার্ন মডেল সেই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। তো তোমাদের সবার রাদারফোর্ডের মডেল, বোরের মডেল এগুলো খুবই পরিচিত, বাট আমরা যেহেতু এইচএসসি ক্লাসে পড়ছি, আমরা তোমাদেরকে চেষ্টা করব মোটামুটি মডেলের হিস্ট্রিটা সহ জানাতে। মডেল সংখ্যায় অনেক বেশি, আমরা সব মডেল টাচ করতে পারবো না, বাট যেগুলো মেজর মাইলস্টোন, যেগুলো থেকে মানে আমরা কি বলতে পারি, এই হিউম্যান সিভিলাইজেশন বিভিন্ন কিছু শিখতে পেরেছে, জানতে পেরেছে, ওই জিনিসগুলো আমরা টুকটাক তোমাদের সাথে আলোচনা করতে খুবই ইন্টারেস্টেড। যেমন পরমাণুর এত এত মডেলের মধ্যে প্রথম যে মডেলটা, এটাকে কি মডেল বলে? প্রথম যে অফিসিয়াল মডেল, এইটার বর্ণনা এসছে থমসন নামক একজন সায়েন্টিস্টের কাছ থেকে। এই থমসনের নাম তোমরা শুনে থাকবা হয়তো অনেকে, যে 1897 সালে কি ঘটেছিল বলো তো? ইলেকট্রন আবিষ্কার হয়েছে। ইলেকট্রন কে আবিষ্কার করেছে? স্যার জে জে থমসন, তাই না? অনেকে হয়তো ইনফরমেশনটার সাথে টুকটাক পরিচিত। যেই থমসন এই ইলেকট্রন আবিষ্কার করেছেন, ওই থমসনের কাছ থেকে আমরা প্রথম যে পরমাণুর মডেলটা, সেই মডেলটা পেয়েছি। তো জিনিসটাকে অনুমান করা খুব সিম্পল, যে ইলেকট্রনের মতো একটা গুরুত্বপূর্ণ কণা আবিষ্কারের পরে যে কোনো মানুষেরই মনে হওয়ার কথা যে পরমাণুর ব্যাপারে আমি সবচেয়ে ভালো জানি। তো যে সবচেয়ে ভালো জানে, মডেলের বর্ণনা তো আসলে তার কাছ থেকে আসা উচিত। সেই হিসাবে থমসনের মডেলটাকে আমরা প্রথম মডেল হিসেবেই নিয়েছি। থমসনের মডেলটাকে খুব, যেহেতু প্রথম দিকের মডেল, তো খুবই সরল টাইপের মডেল হবে, খুবই স্বাভাবিক। বাট সেই মডেলে কি বলা ছিল সেটা আমাদের সবার জানা উচিত। ইভেন প্রত্যেকটা মডেলকে ডেসক্রাইব করার জন্য যেমন আমরা কিছু কি ওয়ার্ড খুঁজে নেই, যেমন রাদারফোর্ডের মডেলটাকে আমরা সৌর মডেল বলি, কারণ সৌরজগতের সাথে একটা তুলনা করা ছিল। ওইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে থমসনের মডেলটাকে কি নামে ডাকে, তা কি জানো তোমরা? এটার একটু নাম বেশ অদ্ভুত, এটাকে হচ্ছে কিসমিস পুডিং মডেল বলে। পুডিং মডেল ওইটা? হ্যাঁ, গুড, ভেরি গুড, ওইটা। এই ইংলিশে এটাকে প্লাম পুডিং মডেল বলে। গুড। এখন আমাদের যেটা লিমিটেশন আর কি, যে আমরা এই প্লাম ওয়ার্ডটার আসলে খুব কাছাকাছি বাংলা করতে, যে কিসমিসে আমরা করেছি। তো নামটা বেশ ইন্টারেস্টিং বাংলায়, যেটাকে আমরা কিসমিস পুডিং মডেল হচ্ছে বলি। তো প্লাম পুডিং মডেল বা কিসমিস পুডিং মডেল। আমরা অন্য মডেলগুলোর নাম বলার আগে আমার মনে হয় আমরা এই মডেলটা নিয়েও কিছুক্ষণ কথাবার্তা বলতে পারি, তাতে তোমাদের মধ্যে ওই আইডিয়াটা গ্রো করবে যে আসলে কনটেক্সট কি, কিভাবে পরের মডেলগুলো বা পরের নলেজ গুলো কিভাবে আসতেছে। একেবারে প্রথম যেহেতু মডেল, তো সেটা আমরা সবাই ধরে নিচ্ছি যেটা বেশ সরল মডেল হবে, খুব কমপ্লেক্স কথাবার্তা এখানে থাকবে না, কারণ নলেজ গেম, খুব বেশি কিছু জানাও নাই পরমাণুর ব্যাপারে। যখন এই যে কিসমিস পুডিং মডেল, এটার নামকরণ এরকম কেন, বা মানে যে কি বলা ছিল আসলে ওখানে, ওখানে যেটা বলা ছিল আমরা একটু ছোট ছোট করে পয়েন্ট আউট করি। প্রথম জিনিস হচ্ছে, থমসন পরমাণুকে তুলনা করেছিলেন একটা গোলক সদৃশ একটা আকৃতির সাথে। নর্মালি একটা কেক বা একটা পুডিং এর কথা তুমি চিন্তা করো, একটা কেক বা পুডিং যেরকম একটা গোলক সদৃশ একটা বস্তু হয়, উনি ধারণা করেছিলেন এবং দাবি করেছিলেন যে পরমাণু হচ্ছে এরকম পুডিং বা কেক সদৃশ একটা গোলক। এই কেক বা পুডিং যেটা, এইটার চার্জ হবে পজিটিভ, ধনাত্মক চার্জ। তার মানে থমসনের ধারণা ছিল যে পুরো পরমাণুটাই আসলে ধনাত্মক, ফার্স্ট অফ অল। এবং পরমাণুটা হচ্ছে কেক বা পুডিং এর মতো, ঠিক আছে? ক্লুগুলো একটু মাথায় রাখো। দেন একটা কেক বা পুডিং তোমরা তো দেখেছো, ওগুলোকে ডেকোরেশনের জন্য, সুন্দর করে সাজায় গুছায় দেওয়ার জন্য উপরে কি করা হয়, চেরি, কিসমিস, এই টাইপের জিনিসপত্র ছড়ায় ছিটায় দেওয়া হয়, তাই না? তো উনি যেটা ধারণা করেছিলেন, যে ইলেকট্রন সে হচ্ছে আমাদের আসলে প্লাম, এটাকে এই যে কিসমিস, এটাকে আমরা এটার উপরে এরকম ছড়ায় ছিটায় দিব।
কতগুলো কিসমিস দিব? এমন সংখ্যক কিসমিস বা ইলেকট্রন দিব যেন টোটাল পজিটিভ আর টোটাল নেগেটিভ পরস্পর পরস্পরকে ক্যান্সেল করে ফেলতে পারে। তো পুরো পরমাণুটা কি ধরনের যেন হয়ে যায়, নিরপেক্ষ ধরনের যেন হয়ে যায়, এই ছিল তার প্ল্যান। তো এই হচ্ছে আমাদের থমসনের মডেল। তার মানে থমসনের মডেলের বেসিক কথাবার্তা খুবই অল্প, দুই তিনটা মাত্র কথা। প্রথম কথা হচ্ছে এটা একটা কেক বা পুডিং সদৃশ পরমাণু, হচ্ছে কেক বা পুডিং এর মতো, যেটা চার্জ পজিটিভ এবং তার উপরে কিসমিস গুলো ইলেকট্রনের মতো ছড়ানো ছিটানো থাকবে এবং এমন সংখ্যায় ছড়ানো ছিটানো থাকবে যেন টোটাল পজিটিভ এবং টোটাল নেগেটিভ ক্যান্সেল হয়ে যায় এবং পরমাণুটা আলটিমেটলি একটা নিরপেক্ষ সত্তায় পরিণত হয়। ঠিক আছে? তো আজকে আমরা প্রথম দিন হিসাবে তোমাদেরকে একটু ডেমো দেখাতে পারি যে আসলে ব্যাপারটা কিরকম। যেমন এইখানে ধরো আমরা তোমাদের জন্য বেশ বড়সড় একটা কেকের ছবি নিয়ে আসছি। তো দেখো রাফলি একটা কেক, এই ধরনের কেক আমরা জীবনে অনেক দেখেছি। তো এন্টায়ার যে শেপ, এটাকে তুমি চিন্তা করতে পারো পুরো পরমাণুটা আসলে এরকম অ্যাকর্ডিং টু থমসন। এটার উপরে দেখো ডিসক্রিটলি র্যান্ডমলি কিসমিস চেরি অনেক কিছু ছড়ায় ছিটায় দেয়া আছে, হোপফুলি সবাই যথেষ্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এই হচ্ছে বেসিক্যালি একটা কেক। তো থমসন বলতে পারো ইন্সপায়ার্ড বাই দিস থিং, এটা দেখেই সে ইন্সপায়ার্ড হয়েছে যে পরমাণু আসলে কিরকম। তো তার বর্ণনায় পরমাণুর কিন্তু এরকম একটা ছবি হচ্ছে ফুটে উঠেছে যে এন্টায়ার যে পরমাণুটা সেটা হচ্ছে পজিটিভ, তার উপরে বিক্ষিপ্ত ভাবে এরকম কিসমিস ছড়ানো ছিটানো থাকবে। ঠিক আছে? এখন ভাইয়া, কথা হচ্ছে, হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছি। রাদারফোর্ড রাদারফোর্ড যেমন আহ, একটা পরীক্ষা করার মাধ্যমে জানতে পারছিল যে পরমাণু মডেলটা এরকম হতে পারে। থমসনও কি এমন কোনো পরীক্ষা করেছিল যে যার মাধ্যমে সে জানতে পারছে যে মডেলটা এমন বা এমন হলে সব থেকে বেশি ভালো হয়? এমন কোনো পরীক্ষা কি রয়েছে? আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে এটা তো একদম প্রথম মডেল। প্রথম মডেলের আগে আসলে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার তথ্য আসলে লাগে না। যেটা আমরা বলছিলাম যে সে ইলেকট্রন আবিষ্কার করেছে, এটাই ধরো একটা বিশাল ঘটনা ছিল। এই ঘটনা দেখে তার জাস্ট মনে হয়েছে, কিন্তু সে কিন্তু এটা দাবি করে নাই বা এটা যে খুব স্ট্রং কোনো মডেল, এটার পিছনে সে যে খুব মানে মোটিভেটেড এবং এটাকে ডিফেন্ড করেছে, ব্যাপারটা অনেকটা এরকমও না। তার সিম্পলি যা মনে হয়েছে উনি সেটা বলে দিয়েছেন আর কি। ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। এখন এই যে ধরো পরমাণুর মডেল, এটা তো জাস্ট থমসন বলেছেন, যেটা বললাম যে থমসন কিন্তু এর থেকে বেশি কিছু করেন নাই, জাস্ট মডেল বলে দিয়েছেন। এখন সায়েন্সের যেটা কাজ, যে যা বলবে সব মেনে নিয়ে আগায় যাওয়া তো আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে সত্য যেটা, সেটা খোঁজার চেষ্টা করা, তাই না? তো থমসনের এই মডেল পেয়েছি, বাট এই মডেল ঠিক আছে কিনা সেটা তো চেক করা দরকার। এখন থমসন নিজের যিনি ছিলেন ভার্সিটির প্রফেসর ছিলেন, উনি প্রচন্ড ব্যস্ত মানুষ এবং উনি আমাদেরকে এটা টেস্ট করে দেন নাই, হিস্ট্রি তাই বলে। তো যখন বারবার তাকে নক করা হচ্ছিল যে স্যার এটা আমাদের তো একটু ভেরিফাই করা দরকার, চেক করা দরকার যে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে কিনা, তো ফাইনালি উনি এই কাজটা দিয়েছেন তার এক স্টুডেন্টকে। এই স্টুডেন্ট আবার সেলিব্রিটি স্টুডেন্ট, তোমাদের সবার পরিচিত, তার নাম হচ্ছে রাদারফোর্ড। এটা তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না, রাদারফোর্ড কিন্তু থমসনের সেম ভার্সিটির স্টুডেন্ট ছিল। সো রাদারফোর্ড অলরেডি খুব প্রসিদ্ধ ছিল তার ট্যালেন্টের কারণে এবং সে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তখনই এক্সপেরিমেন্ট করতেছিল। তোমরা খোঁজ নিলে দেখবা যে তেজস্ক্রিয়তা নিয়ে রাদারফোর্ডের ওই সময় কাজকর্ম ছিল। এরপরেও রাদারফোর্ড অনেক এক্সপেরিমেন্ট করেছে। রাদারফোর্ডের মডেল তো তোমাদের অলরেডি জানা আছে। তো রাদারফোর্ড ওই সময়টার বেশ গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী ছিলেন। তো থমসন যেটা করেছেন, তিনি রাদারফোর্ডকে এই কাজটা দায়িত্ব দিয়েছেন যে এটা চেক করার দায়িত্ব যে আমি যে মডেলটা দিয়েছি সেটা ঠিক আছে কিনা। এখন রাদারফোর্ড ইজ লাইক, এটা কিভাবে চেক করবো, এই জিনিস তো আগে কখনো কোনোদিন ঘটে নাই যে এটা আমি এই জিনিসটা দেখে ওই জিনিসটা বুঝে আসলে টেস্ট করব। তো উনি, রাদারফোর্ড যখন থমসনের কাছে সাজেশন চেয়েছে যে কিভাবে এটা চেক করলে ভালো হয়, জাস্ট থমসন কিন্তু ওকে হেল্প করার মতো অবস্থায় নাই, কারণ যদি কিভাবে চেক করতে হবে জানাই থাকতো তাহলে ওটা থমসন নিজেই টেস্ট করতে পারতো আসলে। যাই হোক, তো তোমরা অনেকে হয়তো রাদারফোর্ডকে চেনো বা রাদারফোর্ডকে বিখ্যাত ভাবো তার পরমাণুর মডেলটার জন্য, বাট অ্যাকচুয়ালি রাদারফোর্ডের মডেলের থেকেও ফার মোর ইম্প্যাক্টফুল এবং খুব ক্রিয়েটিভ একটা কাজ যদি আমরা বলি, সেটা হচ্ছে এই রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্টের ডিজাইনটা। সে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কিভাবে টেস্ট করলে বোঝা যাবে যে থমসন স্যারের মডেল ঠিক আছে কিনা, এটা কিন্তু সে একটা ডিজাইন নিয়ে আসছিল। তো আমরা আজকে ট্রাই করবো এই এক্সপেরিমেন্টটা অ্যাটলিস্ট পড়ার জন্য, যে থমসন কিভাবে টেস্ট করে এই থমসন স্যারের মডেল ঠিক আছে কিনা সেটা ভেরিফাই করতে পেরেছে। তো রাদারফোর্ড যেই ফেমাস এক্সপেরিমেন্ট করে এই মডেল টেস্ট করেছে, সেই এক্সপেরিমেন্টের নাম তোমরা অনেকেই জানো, যদিও এটা এসএসসির বইতে ছিল না, বাট খুবই কনটেক্সচুয়াল একটা জিনিস, প্রাসঙ্গিক একটা জিনিস। বিভিন্ন গাইডে, টেস্ট পেপারে বিভিন্ন সময় আমি এই এক্সপেরিমেন্টের ব্যাপারে টুকটাক ইনফরমেশন দেখেছি। তো আমার ধারণা অনেকেই এটা জানো, যদিও জানার কথা ছিল না বাট জানো। তাও স্টিল যেহেতু সিলেবাসের অংশ, আমাদের কাছ থেকে শুনো এবং আমরা তোমার অনেকগুলো প্রশ্নও নিতে পারবো এখান থেকে।
তো রাদারফোর্ড যে বিখ্যাত পরীক্ষাটা করে আসলে থমসনের এই মডেলটাকে ভেরিফাই করেছিলেন, চেক করেছিলেন, এই পরীক্ষাটার বিভিন্ন নামে পরিচিত হিস্ট্রিতে। এটাকে রাদারফোর্ডের স্বর্ণপাত পরীক্ষা বলে, ইংলিশে এটাকে গোল্ড ফয়েল টেস্ট বলে, গোল্ড ফয়েল। তারপর এটাকে আলফা বিচ্ছুরণ পরীক্ষা বলে, ইংলিশে এটাকে আলফা স্ক্যাটারিং টেস্ট বলে। ঠিক আছে, তো স্বর্ণপাত পরীক্ষা, আলফা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষাটা করেছেন রাদারফোর্ড, এবং উদ্দেশ্য হচ্ছে থমসন যে মডেলের কথা বলে গেছেন সেই মডেল ঠিক আছে কিনা সেটা চেক করা হচ্ছে তার কাজ। এই এক্সপেরিমেন্ট করার জন্য কি কি লাগে? এক, খুব অল্প কিছু জিনিসই লাগে। অলরেডি দুটা জিনিসের নাম এক্সপেরিমেন্টের হেডলাইনের মধ্যে দেওয়া আছে। প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে স্বর্ণপাত। তো এইখানে ভাষাগত একটু মারপ্যাচ আছে। তুমি যখন বাংলায় স্বর্ণপাত বলবা, পাত মানে বললেই তোমার একটা বার মনে হবে, লাইক গোল্ড বারের মতো। বাট তুমি যদি এটার ইংলিশ ট্রান্সলেশনটা দেখো, এটার ইংলিশ ট্রান্সলেশন কিন্তু গোল্ড বার না, গোল্ড ফয়েল। তুমি আবার উল্টা দিক থেকে আসো, ফয়েল শব্দটা শুনলে তোমার মাথায় প্রথম কি আসে বলো তো? খাবারকে র্যাপ করা থাকে সিলভারের যে একদম টিনটিনে হালকা একটা কভার, ওইটার কথাই মনে আসা উচিত সবার। সো ফয়েল ওয়ার্ডটা আমরা পিক করি আসলে একেবারে থিন, একেবারে পাতলা, একেবারে হালকা ধাতুর যে প্লেট সেটা বোঝানোর জন্য। তো তুমি যদি শুধু স্বর্ণপাত বলো, এইটা কিন্তু তোমাকে প্রপার ফিলিং দিবে না যে আসলে আমরা কি নিয়েছিলাম বা রাদারফোর্ড সেখানে কি নিয়েছিল। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করার জন্য কি নিয়েছিল সেটা তুমি আসলে এই ওয়ার্ডটা দেখলে কিছুটা আইডিয়া করতে পারবা। ফয়েল নিয়েছিল, ফয়েল। ঠিক আছে, সো স্বর্ণের ফয়েল নিয়েছিল, এবং এই ফয়েলটা খুবই কম পুরুত্বের। মানে শুধু স্বর্ণপাত বললে এই স্বর্ণপাতের স্পেশালিটি বোঝা যায় না, এটার জন্য আরো কিছু অ্যাডজেক্টিভ দরকার। খুবই কম পুরুত্বের, খুবই কম পুরুত্বের বললে তারপরে ফয়েল ওয়ার্ডটার সাথে জাস্টিস করা হয়। ঠিক আছে, এবং এটা এত ফেমাস এক্সপেরিমেন্ট ছিল যে তুমি দেখবা যে এগুলোর পুরুত্ব বইপত্রে পাওয়া যায়। ঠিক আছে, তো খুবই কম পুরুত্ব, 0.00004 সেন্টিমিটার। সো তুমি জাস্ট এটাকে একটা সিম্পলি কাগজের সাথে তুলনা করতে পারো, খুবই হালকা কোনো কাগজ, টিস্যু পেপার এরকম চিন্তা করতে পারো। কেন এত কম পুরুত্বের লেগেছে, এত স্পেশাল কেন এই ফয়েলটা, এটা নিয়ে আমরা কথা বলবো। এই প্রসঙ্গে আরো একটা ইন্টারেস্টিং জিনিস শুনে রাখতে পারো, এই ফয়েল ওই আমলে যখন এই 1900 সালের শুরুর দিকে এই জিনিস বানানো হচ্ছিল, এই এক্সপেরিমেন্টের প্ল্যান করা হচ্ছিল, তখন কিন্তু এত হালকা ফয়েল বানানো একটা চ্যালেঞ্জিং কাজ। আমরা হয়তো আজকে 2024 সালে বসে গড়গড় করে বলে ফেলতেছি যে একটা কম পুরুত্বের প্লেট নিব, বাট ব্যাক ইন 1900 তখন কিন্তু এত সহজ সোজা ছিল না জিনিসটাকে। এই কাজটা কতটা কঠিন ছিল সেটা তুমি এখানে আরেকটা ইনফরমেশন পেলে বুঝবা, যে রাদারফোর্ড যখন তার এক্সপেরিমেন্টটা এন্টায়ারলি প্ল্যান করতে পারছে যে কিভাবে এক্সপেরিমেন্টটা করা হবে, এই থিন থিনে, এই সুপার থিন, এই যে আমাদের গোল্ড ফয়েল, এইটা বানানোর জন্য রাদারফোর্ড আরো দুইজনকে তার সহকারী হিসেবে নিয়েছিল। তাদের একজনের নাম হচ্ছে গাইগার, একজনের নাম হচ্ছে মার্টসডেন। এই গাইগার আর মার্টসডেন মোটামুটি কয়েক মাস খেটে তারপরে তাদের এই ফয়েলটা তৈরি করতে পারছে। তার মানে তুমি বুঝতেছো, দুজন মানে খুবই কোয়ালিফাইড লোক 2-3 মাস কাজ করে তারপরে তাদের এরকম একটা ফয়েল তৈরি করতে হয়েছে। এবং এই যে গাইগার, তোমরা এই নামটা বোধহয় শুনেছো, যে গাইগার কাউন্টার টাইপের নাম শুনেছো না তোমরা বিভিন্ন সাবজেক্টে তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য? তো এই গাইগার কিন্তু ওই গাইগার, তো সব কিন্তু হিস্ট্রিক্যালি কানেক্টেড একজনের সাথে আরেকজন। আচ্ছা, এনিওয়ে আমরা পরে আবার একটু আলাপ করব যে এত থিন কেন লাগতেছিল, একটু পুরু হলে সমস্যা কি। তো স্বর্ণপাত গেল একটা উপাদান। দ্বিতীয় উপাদান হচ্ছে আলফা রশ্মির উৎস দরকার, আমাদের আলফা রশ্মি লাগবে। এই আলফা বিটা গামা এগুলোর সাথে তোমাদের 9-10 ক্লাসে টুকটাক পরিচয় হয়েছে। এরা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি কোথা থেকে পাওয়া যায়? তেজস্ক্রিয় পরমাণু থেকে পাওয়া যায়, রেডিও অ্যাক্টিভ আইসোটোপস থেকে পাওয়া যায়। তেজস্ক্রিয় পরমাণু কারা, এই ব্যাপারেও টুকটাক তোমাদের ফিজিক্সের ছিল, যে মোটামুটি 82-র বেশি পারমাণবিক সংখ্যার যে নিউক্লিয়াস গুলো, সেই নিউক্লিয়াস গুলো একটু অস্থিতিশীল থাকে, এটা তোমাদের জানার কথা। সো টাইম টু টাইম এই অস্থিতিশীল নিউক্লিয়াস গুলো থাকে স্বতঃস্ফূর্ত ভাবে এরকম আলফা বিটা গামা টাইপের রশ্মি বের হয়ে আসে। তো এখানে এই আলফা রশ্মির উৎস হিসাবে আমরা তেজস্ক্রিয় পরমাণু নিয়েছিলাম রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের সময়, যেখান থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আলফা রশ্মি বের হয়ে আসতো। এখানে রেডিয়াম পরমাণু নেওয়া হয়েছিল এক্সপেরিমেন্টে। তো আলফা রশ্মির একটা উৎস লাগবে।
আর থার্ড আমাদের লাগবে জিঙ্ক সালফাইড পর্দা। জিঙ্ক সালফাইডের কোটিং দেওয়া, প্রলেপ দেওয়া একটা পর্দা এক্সপেরিমেন্টের জন্য লাগে। এই তিনটা জিনিসকে কিভাবে বিন্যস্ত করা হয়, কিভাবে রাখা হয় এক্সপেরিমেন্টটা করার জন্য, ধরো এই যে বোর্ডটা দেখা যাচ্ছে, এই বোর্ডটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইড পর্দা, এটা যদি তুমি ধারণা করো। এর ঠিক সামনে এই যে হাতটা দেখা যাচ্ছে সমান্তরালে, এই হাতটা হচ্ছে স্বর্ণপাত, আর তারও সামনে এই যে পেনটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের আলফা রশ্মির সোর্স। তো বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে আলফা রশ্মি সরাসরি উড়ে এই স্বর্ণপাতের উপরে পড়বে, আর পিছনে থাকবে হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইড পর্দাটা। ঠিক আছে, বিন্যাসটা কি মোটামুটি বোঝা গেল? বিন্যাসটা হচ্ছে, তুমি রাফলি এরকম একটা ডায়াগ্রাম চিন্তা করতে পারো। এটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইড স্ক্রিন বা জিঙ্ক সালফাইড পর্দা। এইটার সামনে থাকবে আমাদের গোল্ড ফয়েলটা, আর এইটার সামনে থাকবে আমাদের আলফা রশ্মি ছুঁড়ে মারতে পারে এমন একটা উৎস। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ভাবে বিন্যাস। তারপরেও যদি আরেকটু সুন্দর ডায়াগ্রাম লাগে, আমরা তোমাদেরকে একটা ভালো ডায়াগ্রাম দেখাইতে পারি। দেখো, এটা একটা কালেক্টেড ইমেজ। এই হচ্ছে সেই বক্স, যে বক্স থেকে হচ্ছে আমাদের আলফা রশ্মি আসবে, সরাসরি যে দেখো চলে যাচ্ছে স্বর্ণপাতের উপর, আর এটাকে ঘিরে আছে একটা জিঙ্ক সালফাইডের পর্দা। সো জিঙ্ক সালফাইড পর্দাটার ব্যাপারে আমরা হয়তো তোমাকে বলার সময় বলছিলাম যে এরকম ফ্ল্যাট, বাট এক্সপেরিমেন্টের সময় এটাকে এরকম ঘুরানো, সারাউন্ডিং করা একটা প্লেট নেওয়া হয়েছিল জিঙ্ক সালফাইডের। এগুলো রিজন আমরা বুঝবো কোনটা কেন নেওয়া হয়েছিল, কিভাবে নেওয়া হয়েছিল। আমরা যখন এই পরীক্ষাটা পড়ব, পরীক্ষাটা আমরা লাইক এনি আদার এক্সপেরিমেন্ট, অন্য সব এক্সপেরিমেন্টে যা যা করা হয় সেই হিসাবেই করে ফেলার চেষ্টা করব। যেমন একটা এক্সপেরিমেন্টের কি কি পার্ট থাকে, অ্যাকশন থাকে, কি কাজ করবা তুমি সেটা থাকবে, দেন কাজটা করার পর একটা অবজারভেশন বা পর্যবেক্ষণ থাকবে যে কি দেখা গেল, এবং ফাইনালি যা দেখলাম সেটা আসলে কেন দেখলাম, একটা সিদ্ধান্ত বা ডিসিশন মেকিং এর পার্ট থাকবে। তো আমরা এক্সপেরিমেন্টের এই তিনটা লেয়ার কমপ্লিট করার চেষ্টা করব। টেকেন অ্যাকশনস, কি কি অ্যাকশন আমরা নিচ্ছি, সেকেন্ড আমরা কি কি দেখছি, থার্ড হচ্ছে কেন দেখছি। কি কি দেখছি, এটা খুবই পপুলার একটা অবজারভেশন, খুবই জনপ্রিয় একটা পর্যবেক্ষণ। যেটা করা হয়, আলফা রশ্মির যে আমাদের সোর্সটা ছিল সেখান থেকে আমরা আলফা রশ্মিকে পাস হতে দেই, বের হতে দেই। কিসের দিকে আলফা রশ্মিগুলো ধেয়ে যায় বলতো? স্বর্ণপাতের দিকে হচ্ছে ধেয়ে যায়। সো আমরা যদি বলি আমরা এখানে কাজকর্ম কি করব, কাজকর্ম খুব সিম্পল, আমরা জিঙ্ক সালফাইড রশ্মিগুলোকে আসতে দিব, এতটুকুই আমাদের কাজ। এই কাজের পরে আমাদের জানা দরকার যে আসলে কি দেখা গিয়েছিল, পর্যবেক্ষণটা কি। এই যে আলফা রশ্মি স্বর্ণপাতের দিকে গেল, দেন হোয়াট? আমি এটা রাফ ডায়াগ্রাম এখানে আঁকছি, আমরা সম্ভব হলে তোমাকে আরেকটু ক্লিয়ার পিকচার দেখাবো একটু পরে। এইগুলা হচ্ছে, এই যে অরেঞ্জ কালারের রে গুলি হচ্ছে এক একটা আলফা রশ্মির কি বলবো গতিপথ। ঠিক আছে, এই পথে আলফা রশ্মিগুলা গিয়েছে। তো মোটামুটি এরকম একটা দৃশ্য তোমার সামনে আসবে। তো ছবিটা সবাই আগে দেখে থাকলেও যারা এখন প্রেজেন্ট আছো সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো যতটুকু দেখা সম্ভব, এবং যে কোনো একটা ছবি তোমার সামনে আসলে তোমার যা যা খেয়াল করা দরকার, যেসব প্রশ্ন মাথায় আসা দরকার, দেখো সেই প্রশ্নগুলি মাথায় আসতেছে কিনা। এখান থেকে আমরা কি কি জিনিস বলতো অবজার্ভ করতেছি, এখানেই আমি লিখি ছোট করে। প্রথমত, আমরা যে অনেকগুলা রশ্মি ছুড়ে দিয়েছি, তার মধ্যে দেখো বেশিরভাগ রশ্মি কি হয়েছে, স্ট্রেট চলে আসছে, সোজাসুজি চলে আসছে। তো এটাকে আমরা একটা ছোট্ট অবজারভেশন হিসেবে লিখে রাখতেছি যে বেশিরভাগ রশ্মি সোজা চলে আসে। ঠিক আছে, কোনো কিছু নিয়ে দ্বিমত থাকলে বইলো বা একটু পরে জানাও আমাদেরকে, আপাতত দেখো আমাদের সাথে একমত হতে পারো কিনা। আলফা রশ্মি যে আমরা ছুড়ে দিয়েছি তাতে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ রশ্মি সোজাসুজি স্বর্ণপাতটাকে অতিক্রম করে জিঙ্ক সালফাইড পর্দা পর্যন্ত চলে আসছে। এটাই আমরা একটা পয়েন্ট হিসেবে রেখে দিলাম।
সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখো তো সবগুলা রশ্মি কি সোজাসুজি ওই পাশে চলে আসছে? অ্যান্সার হচ্ছে না। এই যে একটা রশ্মি আর এই যে একটা রশ্মি, এই দুইটা রশ্মি স্বর্ণপাতকে অতিক্রম করে অন্য পাশে চলে আসছে, এইটা ঠিক। কিন্তু এই রশ্মিগুলো একেবারে সোজাসুজি চলে আসছে এই কথাটা ঠিক না। তার মানে গুটি কয়েক রশ্মি আমরা পাবো, যেমন আমাদের ড্রয়িং আমরা মাত্র দুইটা রশ্মি এরকম পাচ্ছি, তো আমরা কয়েকটা, ফিউ, আমরা বলতে পারি সামান্য বেঁকে তারপর সে অতিক্রম করে। ঠিক আছে, তার মানে এই রশ্মিগুলোর ব্যাপারে অতিক্রম করার ব্যাপারটা ঠিক আছে, বাট সোজা অতিক্রম করেছে সেই ব্যাপারটা ঠিক নাই, সোজা অতিক্রম তারা করে নাই। থার্ড পয়েন্ট যদি আসি, দেখো এতগুলো রশ্মির মধ্যে মাত্র একটা রশ্মি দেখতেছি আমরা, যে রশ্মিটা বেসিক্যালি অতিক্রমই করতে পারে নাই, গোল্ড ফয়েলটাকে পাস করতে পারে নাই। তার মানে বেশিরভাগ রশ্মি সোজা চলে গেছে, গুটি কয়েক রশ্মি আছে যারা অন্য পাশে চলে আসতে পারছে বাট সোজা আসে নাই। দেন এই একটা রশ্মি দেখতে পাচ্ছি যেটা আসলে অতিক্রমই করতে পারে নাই। সো এইটা কি সংখ্যায় খুব বেশি হবে? একেবারেই কম হবে, এক দুইটি রশ্মি আমরা অল্প কথায় যদি বলি প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, এভাবেই লিখে রাখলাম, হোপফুলি সবাই বুঝতে পেরেছো। প্রতিফলিত হয়েছে মানে হচ্ছে যে পাশ থেকে সে এসেছিল ওই পাশে আবার ফেরত চলে গেছে। ঠিক আছে, তাহলে দেখো তো পর্যবেক্ষণ ওয়াইজ তোমরা আমাদের সাথে একমত কিনা। এরকম একটা এক্সপেরিমেন্টের পর যখন এরকম একটা ছবি বা একটা ডায়াগ্রাম আসবে, এখান থেকে এগুলাই মেজর অবজারভেশন কিনা যেগুলা কেউ খেয়াল করবে, তাই না? তো হ্যাঁ সবাই ভাইয়া। ভালো করে আবার দেখো, বেশিরভাগ রশ্মি সোজা পাস করে চলে আসছে, একটা দুইটা রশ্মি সামান্য ডানে বামে বেঁকে গেছে, এবং একটা রশ্মি পাচ্ছি আমরা বা একটা দুইটা রশ্মি পাবো যেটা আসলে অতিক্রম করতেই পারে নাই, প্রতিফলিত হয়েছে, রিফ্লেক্ট হয়েছে, যেদিক থেকে গিয়েছিল ওদিক থেকে আবার ফেরত চলে আসছে। ঠিক আছে, সো অবজারভেশন পর্যন্ত ডান, কি কি দেখেছি সেটা লিস্ট ডাউন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ওই যে সেই ক্রিয়েটিভ কাজটা বাকি, যে যেই জিনিসগুলো আমরা দেখলাম এগুলো আসলে কেন দেখলাম, এরকম কেন হইলো, সেটা আমাদের জানতে হবে। সো পর্যবেক্ষণটা আমাদের ডান, ওই পেজে আমরা লিখে ফেলছি। আশা করি এই পর্যবেক্ষণের অংশ নিয়ে তোমাদের কোনো পর্যবেক্ষণ নাই, তোমরা বুঝতে পারছো। আমরা এখন সিদ্ধান্তের দিকে আসি। ডিসিশন, কি ডিসিশন এখান থেকে নেওয়া যায়? তো বেটার মনে হয় আমরা যদি এইখানেই লিখে ফেলতে পারি, তাহলে সিদ্ধান্ত এবং অবজারভেশন গুলো একই জায়গায় থাকলো। বাট আমার যেটা মনে হয়, এই অবজারভেশন গুলা কেন আসলো, কেন ঘটনাটা এরকম হইলো, এটা বুঝতে গেলে তোমাকে আসলে একটু ব্যাকগ্রাউন্ড নলেজ লাগবে, মানে কোন প্রত্যেকটা জিনিসের ব্যাপারে টুকটাক জিনিসপত্র জানা লাগবে। যেমন প্রথম জিনিস যেটা জানলে ভালো হয়, আলফা রশ্মি, এইটার ব্যাপারে আসলে তোমরা কি জানো বা আদৌ কিছু জানো কিনা। দুইটা প্রথম প্রোটন জিনিস আর দুটো হচ্ছে নিউট্রন আলফা একসঙ্গে বিটা থাকে। গামা, এগুলো কিন্তু 9-10 ক্লাসের ফিজিক্সে তোমাদের আসলে বেসিক যে ইনফরমেশন গুলা সেগুলো তোমাদের জানার কথা ছিল। তো আলফা রশ্মির ব্যাপারে বলো, তোমাদের যদি কিছু মনে টনে থাকে সেটা আমাদেরকে একটু বলে হেল্প করো। দুইটা আলফা প্রোটন এবং রশ্মি কোন দুইটা নিউট্রন চার্জের যদি ছিল একসঙ্গে বলো তো? থাকে তাহলে এটা আমরা কি আলফা প্লাস রশ্মি। চার্জের, মাইনাস চার্জের, নাকি নিউট্রাল নিরপেক্ষ, কোন চার্জের এটা? এটা দ্বিধনাত্মক মানে পজিটিভ। এটা হচ্ছে পজিটিভ, ধনাত্মক। ওকে, তো প্রথম পয়েন্ট এটা হচ্ছে ধনাত্মক। তার মানে প্রথমে আমরা একমত হলাম, সিদ্ধান্তে আসলাম, আগেই জানতাম, সেটা হচ্ছে আলফা রশ্মি বা আলফা রশ্মি যে গঠিত হয় যে কণাগুলা দিয়ে, আলফা কণা, সেটা হচ্ছে ধনাত্মক চার্জের। তো চার্জ আছে এবং সেটা ধনাত্মক, এটা হচ্ছে একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা আমাদের পরিচিত কোন কণার সাথে তুলনীয়, কোন কণার সাথে তুলনা করে বোঝা যায় এটা কি ধরনের কণা? হিলিয়ামের সঙ্গে। হ্যাঁ, পুরো হিলিয়ামও না, শব্দটা ছিল কি বলতো? দ্বিধনাত্মক শব্দটা একটা ছিল হিলিয়াম নিউক্লিয়াস। তো একটা নিউক্লিয়াস। হ্যাঁ। হিলিয়াম নিউক্লিয়াসের যে ভর বা যে চরিত্র, তুমি আলফা কণাকে সেইটার সাথে তুলনীয় ধরতে পারো। হিলিয়াম নিউক্লিয়াস বলতে কি মিন করে বলতো? একটা হিলিয়াম পরমাণুর সংকেত 9-10 ক্লাসে তোমরা দেখেছো, হিলিয়ামকে এইভাবে লেখে, হিলিয়াম 2 4। তো হ্যাঁ। হিলিয়ামের একটা নিউক্লিয়াসে তার মানে যেটা বোঝা যাচ্ছে যে দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে, এবং বাইরের একটা শেল যদি আমরা চিন্তা করি, সেখানে হচ্ছে দুইটা ইলেকট্রন থাকে। এইটা হচ্ছে একটা হিলিয়ামের পরমাণু। এরকম একটা হিলিয়াম পরমাণু থেকে যদি আমরা দুইটা ইলেকট্রন বের করে নিতে পারি, ধরো এই ইলেকট্রনটা আমরা বের করে নিয়ে গেলাম, এই ইলেকট্রনটা আমরা বের করে নিয়ে গেলাম, তাহলে হিলিয়াম থেকে যদি আমরা দুইটা ইলেকট্রন বের করে নিয়ে যাই,
হিলিয়াম পরমাণু ছিল, এখান থেকে দুইটা ইলেকট্রন বের করে নিয়ে গেলাম, তো মাইনাস দিয়ে লিখলাম। তার ফলে কি তৈরি হবে বলতো? একটা হিলিয়াম 2+ আয়ন তৈরি হবে। এটাকে আমরা আয়নের পার্সপেক্টিভ থেকে বলছি যে এটা একটা হিলিয়াম 2+ আয়ন, কিন্তু তুমি যদি এই ছবির কনটেক্সটে চিন্তা করো, ছবির প্রসঙ্গ অনুযায়ী যদি চিন্তা করো, এই ইলেকট্রনটাকে আমরা সরাই নিয়ে গেছি, এই ইলেকট্রনটাকে আমরা সরাই নিয়ে গেছি, তাহলে শুধু কে পড়ে আছে বলতো? হিলিয়ামের নিউক্লিয়াসটা পড়ে আছে। তো হিলিয়াম 2+ যে আয়নটা, এই আয়নটাই আবার কি নির্দেশ করে, কি বুঝায় বলতো? হিলিয়ামের নিউক্লিয়াসকে ইন্ডিকেট করে। তার মানে কেউ যদি কখনো হিলিয়াম নিউক্লিয়াসের সংকেত চায় যে হিলিয়াম নিউক্লিয়াসের সংকেত কি, এটাকে তুমি হিলিয়াম নিউক্লিয়াসের সংকেত হিসেবে ব্যবহার করতে পারবা। ঠিক আছে? তাহলে হিলিয়াম 2+ আয়ন আর হিলিয়াম নিউক্লিয়াস আসলে একই জিনিস, একই কথা। ঠিক আছে, তাহলে আমরা আলফা রশ্মির ব্যাপারে কয়েকটা জিনিস জানলাম, যে আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক চার্জের, আলফা রশ্মি হচ্ছে বেসিক্যালি হিলিয়াম নিউক্লিয়াস বা হিলিয়াম নিউক্লিয়াসের সাথে তুলনাযোগ্য। এবং এখানে আরেকটা তথ্য ছিল তোমাদের 9-10 এর বইতে, যে তারা জিঙ্ক সালফাইড পর্দায় আলোক তৈরি করে বুলেটের মতো কোনো কিছু, যে যখন এরকম তেজস্ক্রিয় রশ্মি জিঙ্ক সালফাইড পর্দাতে হিট করে, ধাক্কা খায়, তখন প্রতিবার ধাক্কার সময় একটু করে আলো জ্বলে ওঠে। তো এটাকে যদি আমরা খুব ফ্ল্যাট বাংলায় বলি তাহলে বলবো এরকম, যে ধাক্কা খেয়ে আলো জ্বলে ওঠে। আর এটাকে তুমি যদি কঠিন সাহিত্যিক শব্দে বলতে চাও, মানে আরো মোর সাইন্টিফিক ওয়ার্ড দিয়ে বলতে চাও, এগুলাকে আমরা বলি হচ্ছে অনুপ্রভা তৈরি করে, অনুপ্রভা। অনেকে তোমরা অনুপ্রভা, প্রতিপ্রভা এরকম দুইটা শব্দ শুনবা, এই শব্দগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। বাট আপাতত শুনে রাখো, যখন ধাক্কা খেয়ে লাইট জ্বলে ওঠে, এখানে এই যে অনুপ্রভা তৈরি হয়। ঠিক আছে? তো এই হচ্ছে আলফা রশ্মির ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এখন দেখো তো, আমরা যে পর্যবেক্ষণগুলো পেয়েছিলাম সেগুলোর রিজনটা কিছুটা অনুমান করা যায় কিনা, বোঝা যায় কিনা যে আসলে ঘটনাটা কি হচ্ছে। দেখো, এই রশ্মিগুলোর কাছে আমরা কিছু প্লাস সাইন দিয়ে বুঝতে তোমাকে হেল্প করতেছি, যে প্লাস চার্জের একটা রশ্মি যাচ্ছে। বেশিরভাগ রশ্মি আমাদের চলে গেছে কিরকম, একেবারে স্ট্রেট সোজা, কোনো ডেভিয়েশন, কোনো বিচ্যুতি নাই, পথে কোনো নড়াচড়া নাই, সোজা যেই পথে সে বাসা থেকে বের হয়েছে ঠিক ওই পথে এসে জিঙ্ক সালফাইড পর্দা পর্যন্ত পৌঁছায় গেছে। যদি কোনো কিছু এরকম কোনো কিছু অতিক্রম করে যাওয়ার সময় সে যদি পথে কোনো বাধা বিঘ্ন না পায়, তখনই তো শুধুমাত্র সম্ভব যে রশ্মিটা একেবারে সোজা চলে গেছে। তো এই যে রশ্মি সোজা চলে গেছে বেশিরভাগ, এইটার ব্যাপারে আমাদের কমেন্ট হইতে পারে যে রশ্মি সোজা যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে ওকে পথের মধ্যে বাধা দেওয়ার মতো আসলে কেউ নাই বা কোনো কিছু নাই। তো এইটাকে আমরা ধরতেছি রিজন, যে পরমাণুর বেশিরভাগ জায়গা কেমন বলতো? গ্যাঞ্জামপূর্ণ নাকি ফাঁকা? ফাঁকা বা শূন্য স্থান। তাই না? শূন্য বা ফাঁকা, তো এটা তো অবভিয়াস, তাই না? যদি এখানে শূন্য বা ফাঁকা না থেকে জিনিসপত্র থাকতো, বিভিন্ন রকমের ক্যারেক্টার থাকতো, তাহলে আলফা রশ্মি এরকম চার্জওয়ালা একটা রশ্মি এত স্মুথলি, এত সুন্দরভাবে স্ট্রেট চলে যেতে পারতো না। পথের মধ্যে তাকে নানান রকমের বাধা বিঘ্ন ফেস করতে হইতো। ওকে, তো প্রথম তথ্যের এগেনস্টে একটা কমেন্ট পাওয়া গেল, বেশিরভাগ রশ্মি সোজা পাস করে গেছে। কেন পাস করে গেছে? কারণ পরমাণুর বেশিরভাগ জায়গায় আসলে ফাঁকা, এই জায়গাগুলোতে ওকে আসলে বাধা দেওয়ার মতো বা প্রভাবিত করার মতো কোনো উপাদান নাই। রিয়েল এক্সপেরিমেন্টের কথা যদি বলি, বেশিরভাগ তো একটা আসলে ইনডিফিনিট ওয়ার্ড, তাই না? বেশি মানে আসলে কত? তো আমরা রিয়েল এক্সপেরিমেন্টের কথা যদি বলি, তথ্যটা হচ্ছে এরকম ভাবে আসছিল যে 99% রশ্মি আসলে সোজা চলে যায়। তো তুমি পরমাণুর মোটামুটি 99 ভাগ জায়গায় ফাঁকা, এরকমটা তুমি দাবি করতে পারো। ঠিক আছে, তার মানে পরমাণু আসলে পুরোটাই ফাঁকা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কয়েকটা রশ্মি সামান্য বেঁকে যায়। এবং তুমি যদি খেয়াল করো কোন রশ্মিগুলা অতিক্রম করছে বা বেঁকে গেছে, সেটা হচ্ছে এই যে মাঝখানের কাছাকাছি দিয়ে যে রশ্মিগুলি যাচ্ছিল, তাদেরকে আমরা দেখতেছি যে দেখো বেঁকে গেছে। বেঁকে যাওয়ার কারণ কি হইতে পারে? ইন্টারেস্টিং, তুমি প্লাস চার্জের একটা রশ্মিকে থ্রো করছো, সে মাঝখান দিয়ে যাওয়ার সময় অন্য রশ্মির মতো সোজা যায় নাই, একটু উপরে বা একটু নিচের দিকে চলে গেছে। এইখান থেকে প্রথম যেটা ধারণা করা হয়েছে যে পরমাণুর কেন্দ্রে সম্ভবত কিছু আছে, কিছু একটা। তো কেন্দ্রে কিছু একটার অস্তিত্ব নিয়ে আমরা সন্দেহ করতেছি এখন, যেহেতু আগে থেকে আমাদের জানা ছিল না কি অবস্থা বা কি। তো আমরা ধরে নিচ্ছি কেন্দ্রে কিছু একটা আছে। এখন কেন্দ্রে যাই থাকুক বলতো, এইটার চার্জ কেমন হলে এই হিসাবটা মিলে যায়? প্লাস হলে মিলে যায় না মাইনাস হলে মিলে যায়?
কেন্দ্রে থাকা জিনিসটা চার্জ যদি পজিটিভ হয় তাহলে তুমি বলতে পারো যে প্লাস চার্জের একটা রশ্মি যখন আসছে তখন প্লাস আর প্লাস সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বলো তো, বিকর্ষণ করে। তো প্লাস চার্জের রশ্মি যখন কাছে দিয়ে যাচ্ছিল তখন এই প্লাস আর প্লাসের বিকর্ষণ হয়ে এই রশ্মিগুলা কিন্তু বেঁকে যাচ্ছে, এবং তুমি রশ্মিগুলোর বেঁকে যাওয়ার অবস্থা দেখলেও বুঝতে পারবা রশ্মিগুলা কিন্তু মাঝখানের দিকে আসে নাই, বরং মাঝখান থেকে সরে গেছে দূরে। এখন তোমরাই বলো, সরে যাওয়া মানে কি আকর্ষণ অনুভব করা নাকি বিকর্ষণ অনুভব করা? বিকর্ষণ অনুভব করা। বিকর্ষণ কখন হয়? সমধর্মী চার্জ যখন কাছাকাছি আসে। তো এখান থেকে আলফা রশ্মির চার্জ যেহেতু পজিটিভ, তো আমরা খুব সহজেই সিদ্ধান্তে আসতে পারি যে কেন্দ্রে যে আমরা কোনো কিছু আছে বলে ধারণা করছি সেটার চার্জও কেমন হওয়া উচিত? পজিটিভ হওয়া উচিত। সবাই কি ওকে, বুঝতে পারছো? তাহলে আমরা এই যে কয়েকটা রশ্মি যে বেঁকে যাচ্ছে এইটার সপক্ষে আসে এমন তথ্য হিসাবে বলতে পারি যে কেন্দ্রে কিছু একটা আছে। যেই কিছু একটা আছে সেটার চার্জ কেমন? পজিটিভ। পজিটিভ, গুড। সো দ্বিতীয় যে পয়েন্টটা, হোপফুলি এটা সবার জন্য সেন্স মেক করতেছে, সবাই বুঝতে পারতেছে যে ঘটনাটা কি ঘটতেছে। পজিটিভ চার্জের রশ্মি ছুঁড়ে মারছো, মাঝখানে কাছে দিয়ে যাওয়ার সময় সরে যাচ্ছে, তার মানে মাঝখানে কিছু একটা আছে যে আসলে আলফা রশ্মিগুলাকে প্রভাবিত করতেছে। আলফা রশ্মিকে প্রভাবিত করে কাছে টেনে নিয়ে আসে নাই, দূরে সরাই দিছে, তার মানে বিকর্ষণ করেছে। আর বিকর্ষণ এখানে একমাত্র হওয়া পসিবল প্লাসকে বিকর্ষণ করার জন্য তার নিজের চার্জও প্লাসই হইতে হবে। এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি দুইটা জিনিস, কেন্দ্রে কিছু একটা আছে, দুই, সেটা চার্জ হচ্ছে পজিটিভ। থার্ড যে পয়েন্টটা, এইটা আসলে তুমি যখন রিডিং পড়বা এটা তোমাকে খুব একটা মানে আলোড়িত করবে না, বাট তুমি থার্ড পয়েন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তোমাদের যদি প্রথম কথাটা মনে থাকে, স্বর্ণপাত কিন্তু পাত না, ওটা কিন্তু ফয়েল, তাই না? একেবারে থিন, একেবারে কাগজের মতো কম পুরুত্বের একটা গোল্ডের প্লেট। তুমি জিনিসটাকে এইভাবে চিন্তা করো যে আলফা রশ্মি ওর কিন্তু ভর আছে, হিলিয়াম নিউক্লিয়াস মানে কি, ধরো ওটা যথেষ্ট ভারী কণা বুলেটের মতো, এবং সে প্রচন্ড বেগে চলে, 10⁶, 10⁶ হচ্ছে আলফা রশ্মির চলাচল। সো প্রচন্ড গতিতে মোটামুটি ছোট মার্বেল বা বুলেটের মতো একটা কণা সাই করে উড়ে যাচ্ছে, এটা তুমি জানলা। দেন হোয়াট, তুমি দেখলা যে একটা কাগজ বা একটা টিস্যু পেপারের দিকে একটা বুলেট গেল, যে সে বুলেটটা ফেরত আসছে, এটা কিন্তু মোটেও নর্মাল কিছু না। তো তুমি কিন্তু এটা টের পাবা না যখন তুমি এটা সিম্পলি রিডিং পড়বা। পড়ার সময় যদি চোখ বন্ধ করে পুরো জিনিসটাকে পিকচারাইজ করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে জিনিসটা কি ধরনের অস্বাভাবিক এবং অদ্ভুত রকমের একটা অবজারভেশন এখানে আসছে। যে তুমি গুলি করছো একটা কাগজের দিকে, ও কাগজ থেকে ওটা ধাক্কা খেয়ে ফেরত আসছে, এটা কিন্তু হাইলি অ্যাবনর্মাল একটা ব্যাপার, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো মানে এইটার রিজন কি হইতে পারে। তুমি যদি প্রথমে ভালো করে খেয়াল করো, রশ্মিটা কিন্তু র্যান্ডম যে কোনো দিক দিয়ে যায় নাই, রশ্মিটা কিন্তু মোটামুটি একেবারে কেন্দ্র দিয়ে মানে মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। তো সেন্টারে যে কিছু একটা আছে এই সন্দেহটা আর একটু পাকাপোক্ত হইলো, যে সেন্টারে যদি একেবারে কিছুই না থাকতো বা দুর্বল কিছু থাকতো তাহলে তো এই আলফা রশ্মি সাই করে চলেই যাইতো। তো আলফা রশ্মি যেহেতু সাই করে চলে যায় নাই, ফেরত আসছে, তার মানে মাঝখানে যে কিছু একটা থাকা নিয়ে কথা হচ্ছে, এই কিছু একটা বলতো কেমন টাইপের? বুলেটকে ফিরাই দিতে পারে এই জিনিসটা কি খুব হালকা হবে নাকি যথেষ্ট ভারী হবে বলতো? যথেষ্ট ভারী হবে। যথেষ্ট ভারী, তাই না? তো কেন্দ্রে যে জিনিসটা আছে সেই কিছু একটা, সেটার দুইটা বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা নিশ্চিত হলাম। বৈশিষ্ট্য এক, সেটা পজিটিভ চার্জের, আর বৈশিষ্ট্য দুই হচ্ছে সেটা প্রচন্ড ভারী। এতটাই ভারী যে সে আলফা কণার মতো দ্রুত গতিতে চলাচলকারী একটা ছোট্ট কণা সেটাকেও কিন্তু সে ধাক্কা মেরে ফিরাই দিতে পারছে, ঠিক আছে? যদি সে দুর্বল কোনো কণা হইতো তাইলে কি হইতে পারতো বলতো? আলফা রশ্মির ধাক্কায় ও নিজেই উড়ে গেছে এরকমটা হইতে পারতো। সেটা কিন্তু এখানে হয় নাই, সে বরং নিজের ঠিক থেকে আলফা রশ্মিটাকে হচ্ছে ফিরাই দিছে। তাহলে আমরা যদি মোটামুটি তোমরা সবাই কথা ঠিক মতো শুনে থাকো এবং বুঝে থাকো, তাহলে আমরা এখান থেকে মোটামুটি কয়েকটা সিদ্ধান্ত নিয়ে এই টপিকটা ক্লোজ করতে পারি। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের ইনফেমাস প্রসিদ্ধ এই আলফা বিচ্ছুরণ পরীক্ষা, স্বর্ণপাত পরীক্ষা, কন্ডাক্টেড বাই রাদারফোর্ড। রাদারফোর্ড এই পরীক্ষা করেছে। এই পরীক্ষার পর্যবেক্ষণ আমরা জানি কি কি দেখা গেছে, এটা এখনো বর্তমান, এই যে যেই ছবি দেখতে পাচ্ছ সেটা। আর এটার আউটকাম, রেজাল্টটা ইম্পর্টেন্ট। রেজাল্ট গুলা যদি ভালো করে খেয়াল করো তাহলে আবার তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল 60-70% পড়া হয়ে যাবে, কারণ এই এক্সপেরিমেন্টের পরেই আসলে রাদারফোর্ড ইন্সপায়ার্ড হয়েছে, যেমনটা ইন্সপায়ার্ড হয়েছিল থমসন ইলেকট্রন আবিষ্কারের পরে। আর রাদারফোর্ড ইন্সপায়ার্ড হচ্ছে কি আবিষ্কারের পরে বলতো? এই যে মাঝখানে যে কিছু একটা আছে এটাকে আমরা কি নামে ডাকি এখন? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তার মানে এই পরীক্ষার একটা খুব বড় সাফল্য হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার, ঠিক আছে? ভাই একটা জিনিস বুঝতেছি না। ওই বলো। একটা জিনিস,
দেখেন যে রাদারফোর্ড যখন এই পরীক্ষাটা করে তখন হ্যাঁ। একটা কম পুরুত্বের সোনার একটা পাত তৈরি করা হয়, যখন একটা চ্যালেঞ্জিং, তখন হুম। ইলেকট্রনের যে গতিপথ এটা কিভাবে তারা মেজার করলো? ইলেকট্রনের যে গতিপথ একটু আরেকবার বলবা? ইলেকট্রনের যে ইলেকট্রনের গতিপথ। গতিপথ বলতে চাই ইলেকট্রন কমে মানে কমে যাচ্ছে, যে আমরা তো দেখলাম ও, যে ঠিক আছে, ওইটা আমরা বলে দিচ্ছি, আমরা পরীক্ষাটা শেষ করে আমরা ওই পার্টটাও বলে দিচ্ছি, তুমি একটু ধৈর্য জি, জি। ধারণ করো আপাতত। তো স্বর্ণপাত পরীক্ষা এটা তার মানে এই টপিকটার আরেকটা নাম হইতে পারে, সেটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার। ঠিক আছে, তাহলে এই সুযোগে সবাই একটু মনে রাখো, ইলেকট্রনের আবিষ্কারক ছিলেন থমসন, আর নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছেন রাদারফোর্ড, এবং এই পরীক্ষা করতে যে উনি নিউক্লিয়াসটা হচ্ছে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা এই রাদারফোর্ডের যে পরীক্ষাটা এটার ব্যাপারে জানলাম। তো তোমাদেরকে আমরা আরো যদি কিছু ছবি দেখাই এটার সাথে প্রাসঙ্গিক, তাহলে হয়তো বুঝতে পারবা। এই ছবিটা তোমাদেরকে আমরা আগেও দেখিয়েছি, এখান থেকে তোমরা কিছুটা ধারণা করতে পারো। এখন দেখো, এই ছবিটা তো দেখতে পাচ্ছ, ওই পাশে যদি দেখো স্বর্ণপাতের পরের অংশটায় রশ্মিগুলো কিন্তু স্ট্রেট অথবা আঁকা বাঁকা হয়ে গেছে, আর এই যে একটা বা দুইটা রশ্মি এগুলো কিন্তু রিফ্লেক্ট হয়েছে, ফেরত আসছে, তাই না? তো এগুলো সবাই একটু ফলো করার চেষ্টা করো। এইখানে আমরা আরেকটু বিগার পিকচার নিয়েছি, আরো ক্লিন ওয়েতে ক্লিয়ারলি দেখানোর জন্য যে ঘটনাগুলো আসলে কি ঘটতেছে। এই হচ্ছে আলফা রশ্মির উৎস, আলফা রশ্মি যাচ্ছে সামনে গোল্ড ফয়েলের উপরে যে পরমাণুগুলি আছে, দেখো যেই পরমাণুটাতে সে ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু সোজা চলে যাচ্ছে, এই যে এই রশ্মিটা কিন্তু সোজা চলে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে এটা, এই যে এই রশ্মিটা কিন্তু সোজা চলে গেছে। কোনো একটা রশ্মি যখন নিউক্লিয়াসের কাছে দিয়ে যাচ্ছে, এই যে দেখো এই রশ্মিটা কিংবা এই রশ্মিটা কিংবা এই রশ্মিটা, সে কিন্তু বেঁকে যাচ্ছে। আর যখন একটা রশ্মি এরকম সোজা নিউক্লিয়াস বরাবর পড়ছে, তখন কিন্তু ওই রশ্মিটা প্রতিফলিত হচ্ছে। তো আমার মনে হয় এই পিকচারটা তোমার এন্টায়ার ঘটনাটা বুঝতে আর একটু হেল্প করবে, যে আসলে যখন স্বর্ণপাত অতিক্রম করে আলফা রশ্মি তখন কি কি ঘটে। এখন ফোকাস নষ্ট করা যাবে না। আমরা রাদারফোর্ডের স্বর্ণপাত পরীক্ষা পড়লাম, নিউক্লিয়াস আবিষ্কার হইলো, কিন্তু এগুলা কি কোনোটা আমাদের উদ্দেশ্য ছিল? মানে নিউক্লিয়াস আবিষ্কারের উদ্দেশ্যে কি আমরা রাদারফোর্ডের স্বর্ণপাত পরীক্ষা পড়েছিলাম বলো তো? না, উদ্দেশ্য কি ছিল আমাদের? আমাদের অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক যে স্ট্রাকচার ওটা নির্ণয় করা আমাদের একদম উদ্দেশ্য। স্পষ্ট করে যদি বলি, আমাদের উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার। থমসন অলরেডি মডেল দিয়ে গেছে, ওই যে কিসমিস পুডিং মডেল, ওই মডেলটা ঠিক আছে কিনা সেটা চেক করা ছিল আমাদের দায়িত্ব, মানে রাদারফোর্ডের দায়িত্ব। তার মানে এই যে এক্সট্রা যেসব আবিষ্কার, এক্সট্রা যেসব পর্যবেক্ষণ ঘটনাবলী জানা যাচ্ছে, এগুলা হচ্ছে আসলে সাইড বিজনেস, তাই না? মেইন বিজনেস হচ্ছে থমসনের মডেল ঠিক আছে কিনা সেটা নিয়ে আলোচনা করা। আসো আমরাও সেই আলোচনায় ফেরত যাই। তাহলে বলো, পরীক্ষা তো আমাদের পড়া শেষ, থমসনের মডেল কি ঠিক আছে নাকি ঠিক নাই? কিভাবে বুঝবো, মানে এই পরীক্ষা দিয়ে কি বোঝা গেল আসলে? তো সবাই এই ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে পরীক্ষা তো আমাদের জানা হয়ে গেল, বাট থমসনের মডেলটারে আমরা কি করব, সেই বিশ্লেষণটা কিভাবে করা হবে। দেখো, থমসনের যে মডেল, থমসনের মডেল অনুযায়ী যদি আমরা এই স্বর্ণপাত পরীক্ষাটা করতাম, মানে তুমি ব্যাপারটাকে এভাবে চিন্তা করো যে আমরা স্বর্ণপাত পরীক্ষা করতেছি, থমসন যা বলে গেছে পরমাণুটা আসলে ওই রকম থমসনের বলা মডেলের মতো। তাহলে আলফা রশ্মি যে আমরা ছুড়ে দিলাম, সবগুলো আলফা রশ্মি সোজাসুজি চলে যাওয়ার কথা ছিল না? কারণ তোমাদের মনে আছে থমসনের মডেলে পজিটিভ কে, কোনো নিউক্লিয়াস নামে কোনো কিছু ছিল সেখানে পজিটিভ চার্জের? ওটা তো না, ছিল ছিল না। না। থমসনের মডেলে পজিটিভ ছিল, পুরা পরমাণুটাই ছিল পজিটিভ, তার মানে স্পেসিফিক ভারী কোনো কিছু কিন্তু এরকম ছিল না যে আলফা রশ্মিকে বাধা প্রদান করতে পারবে। তো তুমি যদি রাফলি চিন্তা করো, এই হচ্ছে আমাদের ছবি পাওয়ার কথা ছিল যদি থমসনের মডেলটা ঠিক থাকতো। আমরা কি এটা পাইছি শেষ পর্যন্ত এক্সপেরিমেন্ট করে? সেটা তো পাই নাই। আমরা পাইছি কি জিনিস? এই যে, পেয়েছি হচ্ছে এইটা। এই জিনিসটাকে তুমি একটা এই এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি এরকম একটা ছবি দিয়ে বুঝাইতে পারো। হোপফুলি দেখে সবই বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। থমসনের মডেল এই যে এরকম, রশ্মি সব সোজা পাস করে চলে যাইতো। গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের ছবি আসার কথা ছিল এইরকম, যদি থমসনের মডেল ঠিক থাকতো কি হইতো বলতো? সব রশ্মি সোজা চলে আসছে। বাট এটা আমরা পাই নাই, এক্সপেক্ট করে থাকলেও পাই নাই।
রিয়েলিটি হচ্ছে রিয়েল লাইফে পাওয়া গেছে এই ডায়াগ্রাম। এই যে দেখো, কিছু পাস করেছে, কিছু বাঁকা হয়েছে, কিছু ফেরত আসছে, এবং ডায়াগ্রাম আমরা পেয়েছি এইটা। সো এখান থেকে বোঝা যায় যদি থমসনের মডেল ঠিক হইতো এটা পেতাম। এটা কি পেয়েছি? পাই নাই। পেয়েছি কি জিনিস? অন্য জিনিস। সো এইটাই হচ্ছে ক্লিয়ার এনাফ বা আমরা কনফিডেন্ট এনাফ বলার জন্য যে থমসনের মডেলটা আসলে অ্যাকুরেট হয় নাই, ঠিক হয় নাই। ঠিক আছে। সো এই ডিসকাশনের মধ্য দিয়ে আমরা একটা মডেল রিজেক্ট করে দিলাম, যে আমরা থমসনের মডেল হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট, এক্সপেরিমেন্টটাকে ট্রিগার করার জন্য ইম্পর্টেন্ট, বাট মডেল হিসাবে এটা আসলে খুব ভালো মডেল হয় নাই। ঠিক আছে। তো সবাই পিকচার গুলো একটু খেয়াল রাখতে পারো, তাতে তোমার এগুলো মেমোরিতে রাখতে সুবিধা হবে যে কোনটাতে কি দেখা গিয়েছিল। এখন যদি আমরা খুব কুইক কিছু কোশ্চেন নেই, মানে আমরা নিজেরাই কোশ্চেন গুলো বলে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা জাস্ট একটা আইডিয়া যে তুমি নিজে যখন বই পড়বা, নিজে যখন একটা টপিক পড়বা, তোমার আসলে মনে কি কি জিনিস আনা উচিত, কোন ওয়েতে চিন্তা ভাবনা করা উচিত। যেমন তুমি যে এক্সপেরিমেন্টটা জানলা, শুনলা, বুঝলা, এবার তুমি একটু সূক্ষ্ম দিকে আগাইতে পারো। যেমন এত কম পুরুত্বের আমরা কেন নিলাম, আমরা কয়েকটা স্পেসিফিক কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি। এত কম পুরুত্বের গোল্ড ফয়েল কেন লাগবে? যে গোল্ড ফয়েল বানাতে আরো দুজন সায়েন্টিস্টের আরো 2 মাস সময় লাগছে, এরকম সিচুয়েশন, তো এত কেন এফোর্ট এটার পিছনে আমরা দিচ্ছি? তো বেসিক্যালি তুমি যদি ভালো করে চিন্তা করো, আমরা কি জানলাম? পরমাণুর ফাঁকা জায়গা দিয়ে আলফা রশ্মি সোজা চলে যায়, নিউক্লিয়াসে যে ধাক্কা খেয়ে ফেরত আসে, আর নিউক্লিয়াসের কাছাকাছি দিয়ে গেলে তারা হচ্ছে দূরে সরে যায়। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, যে যদি গোল্ড ফয়েলটা এত থিন না হতো, এত কম পুরুত্বের না হতো, এটা যদি খুবই মোটা বা ভারী টাইপের হতো, কি টাইপের প্রবলেম হতো বলো তো? ধরো একটা গোল্ড ফয়েল এরকম পুরু, বেশ মোটা, তাহলে কি হতো বলতো? এখানে কয়েক লেয়ারের পরমাণু থাকতো না বলতো? এক লেয়ারের পরমাণু, তার পিছনে আরেক লেয়ারের পরমাণু, তার পিছনে আরেক লেয়ারের পরমাণু। পরমাণু তো খুবই ছোট জিনিস, তো মাল্টিপল লেয়ারের পরমাণু ওই পুরুত্বের মধ্যে থেকে যেত। তাতে কি হতো বলতো? যখন আলফা রশ্মি আসতো, দেখা গেল সে প্রথম লেয়ারে যে পরমাণুটা আছে সেটার ধরো ফাঁকা জায়গা দিয়ে পাস করলো, কিন্তু তার পিছনের লেয়ারের যে পরমাণুটা আছে ধরো সেটা নিউক্লিয়াসে যে ধাক্কা খাইলো, বা প্রথম পরমাণুর যে ফাঁকা জায়গা সেটা দিয়ে গেল, দ্বিতীয় পরমাণু নিউক্লিয়াসের কাছে দিয়ে যাওয়ার সময় বেঁকে গেল, তৃতীয় লেয়ারের পরমাণু নিউক্লিয়াসে যে ধাক্কা খেয়ে ফেরত আসলো। মানে বুঝতেছো, এক্সপেরিমেন্টটা তখন কিন্তু টু মাচ কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড হয়ে যাইতো। যত সুন্দর নিট এন্ড ক্লিন পিকচার এখন আমরা পাচ্ছি, যে আলফা রশ্মিগুলো আসলো, বেরোয় গেল, ধাক্কা খেয়ে ফেরত আসলো, এত সহজে তখন আর এই জিনিসগুলোকে দেখা যেত না। সবাইকে রিলেট করতে পারতেছো? বুঝতে পারতেছো? এই জন্যই থমসনের আইডিয়া ছিল যত কম পুরুত্বের নেওয়া যায় তত আমরা অ্যাডভান্টেজ পাবো। তো ওই জন্যই আসলে সবাই মনোযোগ দিয়ে অত থিন একটা গোল্ড ফয়েল বানানোর চেষ্টা করেছে। জাস্ট ট্রাই টু মেক শিওর যে আসলে লেয়ারের উপরে পরমাণু যত কম সম্ভব রাখা যায় সেটা হচ্ছে বেটার। বুঝতে পেরেছো? সো এফোর্ট এমনি এমনি দেয় নাই, কারণ আছে। সেকেন্ড পয়েন্ট, আমরা স্বর্ণপাত কেন নেই? স্বর্ণ তো আমরা জানি খুবই এক্সপেন্সিভ, আমরা কেন লোহা, অ্যালুমিনিয়াম, অন্য কিছু কেন নিলাম না? খুবই লেজিট প্রশ্ন না এটা? যে স্বর্ণ কেন নিব? স্বর্ণ তো অনেক এক্সপেন্সিভ, এক্সপেরিমেন্ট করার জন্য কি বাড়িঘর বেচে দিব নাকি? সো আমরা কেন লোহা, অ্যালুমিনিয়াম এগুলো কেন নিই নাই, আমরা স্বর্ণপাত কেন নিয়েছি? এইটার অ্যান্সার হিসাবে বলা যায়, এই যে তুমি প্রথমে একটা এক্সপেকটেশন সেট করছো যে তুমি যেই প্লেট নিবা, আমরা স্বর্ণ বাদ দেই, তুমি যে ধাতুর প্লেট, ধাতুর ফয়েল নিবা, সেই ফয়েলটা টু মাচ কম পুরুত্বের হইতে হবে, টু মাচ থিন হইতে হবে, এইটা তোমার টার্গেট। এখন তুমি বলো, এত থিন কি সব মেটাল সাপোর্ট করে? তুমি যখন একটা মেটালকে এরকম ফ্ল্যাট কিভাবে বানায়, চ্যাপ্টা কিভাবে বানায়, পিটায় পিটায়, তুমি একটা বার বা টুকরাকে যখন পিটাবা ও ফ্ল্যাট হইতে থাকে, ফ্ল্যাট হইতে থাকে, ফ্ল্যাট হইতে থাকে। প্রবলেম হচ্ছে এই জায়গায় যে অন্য ধাতু এত ফ্ল্যাট হওয়া সাপোর্ট করতে পারে না, তাকে তুমি অল্প একটু থিন করলেও ভেঙে গুঁড়া হয়ে পড়ে যায়, বাঁকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই যে আমাদের পর্যায় সারণীর এত এত মৌল, তার মধ্যে গোল্ড হচ্ছে সবচেয়ে বেশি নমনীয়, যাকে তুমি এরকম চ্যাপ্টা করতেই থাকতে পারবা, করতেই থাকতে পারবা, এবং এই লেভেলের কম পুরুত্ব পর্যন্ত বানাতে পারবা। অন্য মেটাল, অন্য ধাতু আসলে তোমাকে এই পর্যন্ত কম পুরুত্ব সাপোর্টই করবে না ঠিক মতো। স্বর্ণের এই যে প্রপার্টিটা, এই যে বৈশিষ্ট্যটা, এটাকে তুমি নমনীয় বলতে পারো। ইংলিশে এটাকে ডেসক্রাইব করার জন্য আমরা দুইটা শব্দ ব্যবহার করি, ম্যালিয়েবল বলি এটাকে,
অথবা এটাকে ডাকটাইল বলি। এই প্রপার্টিটার মানে হচ্ছে তুমি একটা বার বা একটা টুকরোকে তুমি পিটায় পিটায় চ্যাপ্টা করে 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 অনেক ফ্ল্যাট বানায় ফেলতে পারবা। সো দেখো, বৈশিষ্ট্যগুলো কিন্তু একটা সাথে আরেকটা রিলেটেড। তোমার লাগবে খুবই কম পুরুত্বের জিনিস, তো তোমাকে এমন মৌল খুঁজে বের করতে হবে, এমন ধাতু খুঁজে বের করতে হবে যেটা কম পুরুত্ব সাপোর্ট করে। তো যেটা আমরা বললাম, এন্টায়ার পর্যায় সারণীতে তোমার এই বৈশিষ্ট্যটা সবচেয়ে ভালো সাপোর্ট করে কে? গোল্ড। এই জন্য তুমি টাকা খরচ করে হলেও তোমার যে পারপাস সার্ভ হবে, তুমি যে উদ্দেশ্য সাধন করতে চাও, সেই উদ্দেশ্যে তোমাকে সাপোর্ট করবে হচ্ছে গোল্ড। ঠিক আছে। দেন একটা পয়েন্ট যদি আমরা বলি, জিঙ্ক সালফাইড কেন নিলাম পর্দা? জিঙ্ক সালফাইড কেন নিলাম, তার মানে দেখো, এক্সপেরিমেন্ট পরে পেজ উল্টায় চলে গেলে হবে না, একটু পজ দিতে হবে, একটু রেস্ট নিতে হবে, একটু মনে মনে চিন্তা করতে হবে জিনিসগুলা নিয়ে। খুব যে ইম্পর্টেন্ট কিছু এক্সামে চলে আসবে ওই চিন্তা করে না, জাস্ট নিজেকে কনভিন্স করার জন্য যে এক্সপেরিমেন্টটা তুমি অনেক ভালো বুঝতে পারছো এবং রাদারফোর্ডের মাথায় কি কি ঘুরতেছিল সেগুলো তুমি কিছুটা আইডিয়া করতে পারতেছো, ওই পার্টটার জন্য এই ফান পার্ট। এটা আসলে এইটাই মানে পড়ার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই পার্টটা। জিঙ্ক সালফাইড কেন নিলাম? জিঙ্ক সালফাইড কেন নিলাম, এইটা তুমি বেসিক্যালি ওই যে আলফা রশ্মি, আমরা কথা প্রসঙ্গে বলতেছিলাম একটু আগে, আলফা বিটা গামা বা তোমাদের তেজস্ক্রিয় যে রশ্মিগুলি আছে, তেজস্ক্রিয় রশ্মিগুলা কিন্তু সব জায়গায় রেসপন্স পায় না। মানে তুমি একটা অ্যালুমিনিয়ামের প্লেটের উপর নিয়ে একটা আলফা রশ্মি ফেললা, ওটা ধাক্কা খাবে কিন্তু তুমি টের পাবা না যে আলফা রশ্মিটা এসে অ্যালুমিনিয়ামের প্লেটের উপরে পড়েছে। তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো জিনিসটা জিনিসটা কতখানি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বোঝা জরুরি। সেটা হচ্ছে, ধরো আলফা রশ্মিটা গোল্ড ফয়েল পাস করে পেছনে চলে গেল, তুমি জিঙ্ক সালফাইড পর্দা কেন নিচ্ছ? এই প্রশ্নটা দুইটা ডাইমেনশন হইতে পারে। এক হচ্ছে, যদি আমরা কোনো পর্দাই না নিতাম তাইলে কি হইতো? কি হইতো? আলফা রশ্মি পাস করে সোজা চলে যাইতো, তুমি কখনো টেরই পাইতা না যে কখন আলফা রশ্মি ভেদ করে গেল আর কখন ভেদ করলো না, এটা তুমি টেরই পাইতা না কখনো। তার মানে আলফা রশ্মিটাকে একটা ব্যারিয়ার দিয়ে থামানো উচিত, আমাদের দেখা উচিত যে সে কখন থামলো, কোথায় এসে থামলো। তো পর্দা একটা লাগবে। এখন কথা হচ্ছে, সেই পর্দা লাগবে, সেটা জিঙ্ক সালফাইড কেন হইতে হবে? ওয়াই নট আমরা লোহার পর্দা নিচ্ছি না কেন, অ্যালুমিনিয়ামের পর্দা নিচ্ছি না কেন? অ্যান্সার খুব সিম্পল। এই তেজস্ক্রিয় রশ্মি বা আলফা রশ্মি সব জায়গায় ধাক্কা খেয়ে তোমাকে বুঝতে দিবে না যে সেই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারছে। এইখানে কি হবে, প্রতিবার তুমি একবার করে হচ্ছে এখানে এসে ধাক্কা দিবা, একটা করে বিন্দু দিয়ে একটা ছোট আলোক বিন্দু দেখা যাবে, যেটাকে আমরা যে অনুপ্রভাব বলি, একটু আগে বলতেছিলাম, ফসফোরোসেন্স বলে ইংলিশে। তো এই যে ফসফোরোসেন্স দেখানো, অনুপ্রভা দেখানো জিঙ্ক সালফাইড পর্দার সাথে, এইটা তেজস্ক্রিয় রশ্মি শুধু জিঙ্ক সালফাইড পর্দাতেই দেখায়, অন্য পর্দাতে দেখায় না। কেন শুধু জিঙ্ক সালফাইড পর্দাতেই দেখায়, এটা আমরা ক্লাসে আরো পরে আরো বিভিন্ন লেকচারে টুকটাক একটু একটু করে কভার করতে পারবো, বাট ফর দ্য টাইম বিং তুমি এই তথ্যটা মনে রাখো যে আলফা রশ্মি আসলে জিঙ্ক সালফাইড পর্দাতেই কেবলমাত্র রেসপন্সটা দেখাতে পারে। সো এই রেসপন্স আমাদের জন্য খুব জরুরি, যে কখন আসলে আলফা রশ্মিটা ভেদ করে এদিকে চলে আসলো। তো কারো মনে যদি এই প্রশ্নটা থাকে যে একটা রশ্মি যে ফেরত আসছে এটা বুঝছিল কিভাবে, আমার মনে হয় কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়েছো। ধাক্কা খেয়ে যখন এইখানে এসে সে হিট করবে, এইখানে একটা আলোর বিন্দু জ্বলে উঠবে, ওইটা দেখে তুমি বুঝতে পারবা যে কোনো একটা রশ্মি যেই পথে গিয়েছে ওই সাইডে আবার ফেরত আসছে। এটা কি খালি চোখে দৃশ্যমান ছিল ভাইয়া? হ্যাঁ, এই অনুপ্রভা যে জিনিসটা সেটা খালি চোখে দেখা যায়, আলফা রশ্মি খালি চোখে দেখা যায় না, কিন্তু সে যখন জিঙ্ক সালফাইড পর্দাতে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার সময় যে আলোক বিন্দুটা জ্বলে ওঠে বা যে ফসফোরোসেন্স বা অনুপ্রভা তৈরি করে, ওটা তুমি দেখতে পাবা। ওই জন্য আসলে জিঙ্ক সালফাইড পর্দাটা ইউজ করা হয়েছে। আচ্ছা, ভালো। তো জিঙ্ক সালফাইড কেন নিলাম, এক কথায় যদি বলি, আলফা রশ্মি অনুপ্রভা তৈরি করে। আর এ ধরনের কি প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে? খুবই ভালো একটা প্রশ্ন হচ্ছে, ইলেকট্রন কোথায়? এই যে আমরা এত ছবি আঁকলাম, এত কিছু বর্ণনা করলাম, আমরা ইলেকট্রন নিয়ে কোনো কিছুই বলি নাই। ইলেকট্রন তো পরমাণুর একটা অবিচ্ছেদ্য অংশ, তাই না? একটা খুব গুরুত্বপূর্ণ কণা। তো কথা হচ্ছে, ইলেকট্রন কই? এই যে আলফা রশ্মি আসতেছে যাচ্ছে, এত কিছু হচ্ছে, ইলেকট্রনের কি কোনো সারা শব্দ নাই, কোনো রেসপন্স নাই? একটা আলফা রশ্মি যে ইলেকট্রনকে ধাক্কা দিতে পারে না, অথবা ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, আলফা রশ্মি তো পজিটিভ, তো এই দুইটার মধ্যে তো আবার একটা আকর্ষণ থাকা উচিত, তাই না? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তো এইগুলার কনসিকুয়েন্স কি, এগুলার আউটকাম থাকা উচিত না? সেটার কি হবে?
তো এটা তো ভালো প্রশ্ন, তাই না? এই প্রশ্নের অ্যান্সার কি হওয়া উচিত? দেখো, আমরা তোমাদেরকে কিছু আইডিয়া দিচ্ছি, বোঝা যায় কিনা জিনিসটা। যে কোনো একটা ছবি নাও, নিলেই হবে। ফার্স্ট অফ অল, থমসনের মডেলের কথা যদি চিন্তা করো, ইলেকট্রন গুলা কি ছিল বলতো? উপরে ছড়ানো ছিটানো ছিল। তো চিন্তা করো, আলফা রশ্মির মতো পজিটিভ চার্জের একটা রশ্মি আসতেছে, সম্ভাব্য পসিবিলিটি কি কি আগে তুমি এটা চিন্তা করো। মানে ইলেকট্রন যদি আগত আলফা রশ্মিকে ধরে ফেলতে চায় আর কি, শাহিনের মতো, তো তখন সে কিভাবে ধরবে বলো তো? ফার্স্ট অফ অল, যে আকর্ষণ বল দিয়ে ধরতে পারে এগুলাকে আমরা কি বলি? মহাকর্ষীয় বল বলি, মানে গ্র্যাভিটি দিয়ে ধরতে পারে। অথবা কি বল দিয়ে ধরতে পারে? এই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দিয়ে ধরতে পারে। মহাকর্ষীয় বল কাজ করে কি দিয়ে? মানে কোন রাশি দিয়ে কাজ করে? ভর। যত ভারী তত ভালো হয় আকর্ষণটা। আমরা যেই পরমাণু, ইলেকট্রন, আলফা রশ্মি নিয়ে কথা বলতেছি, এরা তো খুবই ছোট ছোট কণা। তো গ্রহ উপগ্রহ টাইপের ব্যাপার স্যাপার হলে মহাকর্ষীয় বলগুলা বেশ পাওয়ারফুল হয়, তারা প্রভাব রাখতে পারে। বাট এত ছোট কণার জন্য মহাকর্ষীয় বলের আসলে কোনো প্রভাবই নাই। সো মহাকর্ষীয় বলের প্রসঙ্গ এখানে আসবে না। এখানে যেটা আসতে পারে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের একটা প্রসঙ্গ আসতে পারে, যেহেতু আলফা রশ্মি পজিটিভ, আমরা নিজেরাই বলতেছি, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। চিন্তা করে দেখো তো, এই যে আলফা রশ্মি পাস করতেছে, এত রকম ঘটনা ঘটতেছে, ইলেকট্রন গুলো এত চুপচাপ কেন? মানে ইলেকট্রনের কোনো বর্ণনা কোথাও নাই কেন? অ্যান্সার খুব ইন্টারেস্টিং। অ্যান্সার হচ্ছে, এইটাও এই সুযোগে শুনে রাখো, যে এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু খুব ডিসিভিং ছবি। এই গোল্লাটা কি, এটা যদি আমরা হঠাৎ করে কাউকে জিজ্ঞাসা করি, তো আমরা কিন্তু রং অ্যান্সার পাওয়ার চান্স অনেক বেশি। যে এই যে গোল্লাটা, এই যে এইটা, এই জিনিসটা কি? অনেকে বলবে এটা হচ্ছে স্বর্ণপাত। তোমরা নিশ্চয়ই তাই ভাবতেছো। কথা হচ্ছে, বলো তো, একটা স্বর্ণপাতের উপর কি মাত্র একটা নিউক্লিয়াস থাকবে? সম্ভব সেটা? তার মানে এটা আসলে স্বর্ণপাত না। আমরা দেখে শুনে বলে মনে হচ্ছিল স্বর্ণপাত, এইটা হচ্ছে স্বর্ণপাতের উপরের একটা সিঙ্গেল পরমাণু। তোমার জন্য জুম ইন করে ভালো করে এটা আনা হয়েছে। একটা পরমাণুতেই যদি এত এত ঘটনা ঘটে, তাহলে একটা স্বর্ণপাত যদি কেউ আঁকতে যায়, সেখানে তো তুমি দাগই দেখবা, শুধু অন্য কিছু আর দেখবা না। বুঝতে পারছো? তো লেখার সময়, বোঝার সময় এটা কিন্তু মাথায় রাখো, যে এটার আবার স্বর্ণপাত, পুরাটা একটা স্বর্ণপাত এইভাবে চিন্তা করো না। এটা হচ্ছে স্বর্ণপাতের উপরস্থিত, উপরে থাকা একটা পরমাণুর জন্য এই ছবিটা আঁকা হচ্ছে। দ্বিতীয় যে পয়েন্ট, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, তুমি গোল্ড ফয়েলটারে তো স্লাইস করতে 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 একেবারে থিন বানায় ফেলছো না, একেবারে হালকা, একেবারে কম পুরুত্বের। তাহলে একটু চিন্তা করে দেখো তো, এরকম একটা কম পুরুত্বের জিনিসটা দিয়ে যখন আলফা রশ্মি পাত করে, আলফা রশ্মি কি এই স্বর্ণপাতের উপরে খুব বেশিক্ষণ স্টে করার সুযোগ পায়? সেটা তো পাওয়া উচিত না, তাই না? খুব থিন একটা জিনিস যেহেতু তাকে অতিক্রম করতে হয়, মুহূর্তের মধ্যে সে কিন্তু এটা অতিক্রম করে চলে যায়। যদি গোল্ড ফয়েলটা অনেক ভারী কিছু হইতো, পুরু হইতো, তাইলে আমরা বলতাম যে সে এটা অতিক্রম করার সময় বেশ কিছু সময় এই প্লেটের উপরে অবস্থান করে। সবাই কি কথাটা বুঝতে পারতেছো কি বলতে চাচ্ছি? গোল্ড ফয়েলটা খুবই থিন হওয়াতে, দেখো, যখন একটা আলফা রশ্মি এটা ভেদ করে চলে যায়, তাকে কিন্তু খুব অল্প সময় গোল্ড প্লেটটার উপরে থাকতে হয়। তো তুমি পয়েন্টটাকে এইভাবে চিন্তা করতে পারো, যে ইলেকট্রন কথা সত্য যে সে আলফা রশ্মিকে আকর্ষণ করে বা করতে চায়, কিন্তু আকর্ষণ করার জন্য তুমি তাকে কোনো সময় দিচ্ছ? মানে ধরো তুমি কিছুকে খপ করে ধরে ফেলতে চাও, তুমি হাতা গুটায় ওটাকে ধরার জন্য হাত উঠাতে উঠাতেই তো সে পাস করে চলে যাচ্ছে। তো এটা একটা পয়েন্ট, যে তুমি ইলেকট্রন গুলা চাইলেও আসলে আলফা কণাকে খুব ভালো করে যে ধরবে সেই সুযোগটা পায় না। দ্বিতীয়ত, আলফা রশ্মি তো আর হেঁটে হেঁটে পিলপিল করে যাচ্ছে না, ও তো যাচ্ছে সাই সাই বুলেটের মতো। সো ওকে যে ধরবে, ওই এনাফ পাওয়ার আসলে কখনো ইলেকট্রনের কাছে থাকে না, যে ও আলফা কণাকে ধরে থামায় ফেলবে বা বিচ্যুত করে ফেলবে, পথ থেকে সরায় ফেলবে, এই ক্ষমতা আসলে ইলেকট্রনের নাই। তাও যতটুকু আকর্ষণ করতে পারতো, সে আকর্ষণটাও খুব একটা কাজে লাগে না, এই কম পুরুত্ব এবং আলফা কণার এই দ্রুত গতির কারণে। বুঝতে পারছো? আর অন্যভাবে যদি চিন্তা করো, এই ঘটনা ঘটলেও ঘটতে পারে, এটা নিয়ে আমরা খুব টেনসড না। সেটা হচ্ছে, আলফা যে কণাটা সেটা তো ভারী, তাই না? হিলিয়াম নিউক্লিয়াস। আর ইলেকট্রন তো আরো ছোট, 10⁻⁻31 ভরের একটা ছোট কণা। তার মানে দুইটার মধ্যে যে আকর্ষণটা হবে, যদি আমরা ধরেও নেই যে টুকটাক আকর্ষণ এখানে হবে, আলফা কণার কিন্তু ওই ক্ষমতা নাই যে আকর্ষণ করে, ইলেকট্রনের ওই ক্ষমতা নাই যে সে আকর্ষণ করে আলফা কণাকে সরায় ফেলবে। রেদার যেটা করতে পারে, আলফা কণা টেনে টুনে ইলেকট্রন গুলাকে গতিপথ থেকে টুকটাক সরায় ফেলতে পারে, ধাক্কা টাক্কা মেরে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিতে পারে। সো ইলেকট্রন গুলা যদি ধাক্কা টাক্কা খেয়ে কিঞ্চিত সরেও যায়, গতিপথ থেকে বিচ্যুত হয়, সেটা হইলেও হইতে পারে এই পরীক্ষার মধ্যে। কিন্তু আলফা কণাকে সে বিচ্যুত করবে, বাধাগ্রস্ত করবে, ইলেকট্রনের আসলে ওই ক্ষমতাটা নাই। বুঝতে পারছো? তো ইলেকট্রনের পার্ট নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। ইলেকট্রন এখানে আছে,
বাট ইলেকট্রন আসলে আলফা রশ্মির জীবনে যে সে আসলে বাধা বিপত্তি কনফিউশন গ্যাঞ্জাম ক্রিয়েট করবে ওই সুযোগটা আসলে ওর নাই। দেন এই পরীক্ষার ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন, টুকটাক ছোটখাটো গভীর? আমরা মোটামুটি সবগুলা পয়েন্টই কভার করার চেষ্টা করলাম, যে স্বর্ণপাত কেন নিচ্ছি, এত থিন কেন নিচ্ছি, জিঙ্ক সালফাইড কেন নিচ্ছি, ইলেকট্রন গুলার কি হবে। তো তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, এর বাইরে তো আসলে আর খুব বেশি কিছু তোমার মাথায় বোধহয় আসবে না। এইচএসসি তেও কভার করে না এক্সপেরিমেন্ট, কিন্তু এত সিলি এবং সোজা এক্সপেরিমেন্ট মনে করা ঠিক হবে না। একটু এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দেই। এই পরীক্ষাটার নাম আলফা স্ক্যাটারিং টেস্ট কেন, আলফা বিচ্ছুরণ পরীক্ষা কেন? কারণ এই যে আলফা রশ্মিগুলা ডানে বামে যে বেঁকে গেল, ওই যে যেগুলো নিউক্লিয়াসের কাছে দিয়ে যাচ্ছিল, এই বিচ্যুতির পরিমাণ ওই যে অ্যাঙ্গেল ধরে ধরে থিটা আলফা ধরে ধরে ক্যালকুলেট করা হয়েছিল। এই ক্যালকুলেশন করে এই নিউক্লিয়াসে কতটুকু পজিটিভ চার্জ থাকবে, ওর পজিটিভ চার্জের পরিমাণ যে ইলেকট্রনের সমপরিমাণ হওয়া উচিত, এই সব থিওরিও এখান থেকে ডিসকভার করা হয়েছে। ওই ক্যালকুলেশন গুলো জটিল দেখে তোমাকে আর এইচএসসি তে দেয় নাই, বাট তুমি যদি আরো সায়েন্সে ইঞ্জিনিয়ারিং উপরে ক্লাসে পড়তে থাকো, তখন তুমি আরো জানতে পারবা যে আলফা স্ক্যাটারিং টেস্ট তুমি যে গল্পের মতো করে শুনতেছো, অনেক কিছু জানতেছো মনে হচ্ছে, এটা আসলে এনাফ না। এটা আসলে খুব একটা মাইনর অংশ, যেটা গল্পের ছলে বলা যায়, বাট এটার পিছনে প্রচুর ম্যাথ, প্রচুর থিওরিটিক্যাল জিনিস স্টিল ওয়েট করতেছে। এই যে আলফা বিচ্ছুরণ পরীক্ষার ব্যাপারে আমরা জানলাম, আমরা যদি এটার পরের অংশটুকুর কথা বলি, ওই যে এটা অলরেডি তোমাদেরকে বলেছি যে 1897-তে ইলেকট্রন আবিষ্কার করে থমসন যেমন এক্সাইটেড হয়ে মডেল দিয়ে দিছে, এই 1909-এর দিকে এই ঘটনাটা ঘটছিল, এই যে আলফা স্ক্যাটারিং টেস্ট স্বর্ণপাত পরীক্ষা। 1909 টাইমলাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? 1909-তে রাদারফোর্ড এখন হচ্ছে হিস্ট্রির বেস্ট পারসন টু সে সামথিং অ্যাবাউট অ্যাটমস, রাইট? মানে পরমাণুর ব্যাপারে কোনো কিছু বলার জন্য রাদারফোর্ড হচ্ছে এখন ফিল করতেছে সে হচ্ছে রাইট পারসন। সো রাইট পারসন, এই কনফিডেন্স একবার চলে আসলে যেটা হয়, 1-1.5 বছরের মধ্যে 1911 সালে আমাদের সেই ইনফেমাস রাদারফোর্ডের যে মডেল, এই মডেল আমাদের কাছে চলে আসছে। রাদারফোর্ডের মডেল নিয়ে খুব বেশি ডিসকাশনের কোনো প্রয়োজন আমরা বোধ করতেছি না, একেবারে 9-10 লেভেলের জিনিস। তারপর আমরা হয়তো কথা বলবো কিছু, এটা আজকে না। বাট রাদারফোর্ডের মডেল আমরা যেহেতু যারা প্রেজেন্ট আছে এবং যারা এই লেকচারটা পরে দেখবো, সবাই রাদারফোর্ডের মডেল চিনি জানি। রাদারফোর্ডের মডেলের বেসিক কথাবার্তাগুলো কি কি বলতো? যেমন পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, কেন্দ্রের একটা কেন্দ্র থাকে, সেটাকে নিউক্লিয়াস বলে, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, নিউক্লিয়াস হচ্ছে প্রচন্ড ভারী, তাই না? এই কথাবার্তাগুলো কিন্তু রাদারফোর্ডের মডেলে ছিল। সো আমরা সবাই এখন ক্লিয়ার যে রাদারফোর্ড এই তথ্যগুলা কোত্থেকে জানতে পেরেছিল আর কিভাবে বুঝতে পেরেছিল। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে, এই ইনফরমেশন গুলো যেহেতু ডিফেন্ডেড বাই সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করেই তুমি ইনফরমেশন গুলা পেয়েছো, তো এক্সপেরিমেন্ট গুলা কিন্তু এই রেজাল্ট গুলা ভুল হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তার মানে এই লাইনগুলা কিন্তু সব মডেলে কমনলি ফলো করতেই হবে সবাইকে, এগুলোর ব্যাপারে ভুল ধরার কোনো সুযোগ নাই। তোমরা যদি খেয়াল করে দেখো, রাদারফোর্ডের মডেলে ভুল কোন অংশটা ছিল, যে অংশটা সে এক্সপেরিমেন্ট থেকে নেয় নাই, যে পার্টটুকু সে নিজে অনুমান করে তুলনা করে করে নিজের কল্পনা থেকে নিয়েছিল, দেখবা ওই অংশগুলো ভুল হয়েছে। যেমন সৌরজগতের মতো করে ঘুরঘুরি করে ইলেকট্রন, এটা কি আমরা এই আলফা স্ক্যাটারিং টেস্টে কোথাও পেয়েছিলাম? বলো, পাই নাই কিন্তু। তার মানে রাদারফোর্ড ওটা জাস্ট নিজের শখে এই কথাগুলা হচ্ছে বলছে এবং বলে পরে ধরাগুলো খাইছে। তো আমার মনে হয় আজকে প্রথম দিনের জন্য গুড এনাফ। হোপফুলি যারা সাথে ছিল তারা মোটামুটি টের পাইছো এবং বুঝতে পারছো যে ঘটনা আসলে কিভাবে ঘটে এবং পড়ার সময় কি কি জিনিস খেয়াল রাখা যায়, কি পরিমাণ কোশ্চেন করা যায়। তো তোমরা যদি বই থাকে, বই থেকে উল্টায় পাল্টায় দেখতে পারো, আর তোমরা চাইলে নিজেরা ক্লাস লেকচারও ফলো করতে পারো, আপাতত সমস্যা নাই। আর যদি কোনো কনফিউশন থাকে, তোমরা ওই যে ভিডিওর নিচে কমেন্ট বক্সেও লিখতে পারো, নেক্সট ক্লাসের জন্য কোশ্চেন রেখে দিতে পারো, ঠিক আছে? তো আজকে প্রথম দিন হিসাবে থ্যাংক ইউ তোমাদের সবাইকে। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাই।